বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ফ্রিল্যান্সার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্রিল্যান্সারের ট্যাক্স রিটার্ন ভাবনা। তো আমরা যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করি শুধুমাত্র তাদের জন্য এই প্রোগ্রাম। ফ্রিল্যান্সিং এর বাইরে যারা আছেন এটা তাদের জন্য না। তো জিনিসটা আগে ক্লিয়ার করে নেই। যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং করছেন শুধুমাত্র তাদের জন্য, কারণ ট্যাক্স রিটার্ন এটা একটা অনেক বড় বিষয়। তো আমরা অত বিষয়ে কভার করতে পারবো না, এই জন্য শুধুমাত্র ফ্রিল্যান্সারদের ভিতরেই আমরা এটা সীমাবদ্ধ রাখছি। তো আমরা যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করি, মার্কেট প্লেসে কাজ করি, সাধারণত মার্কেট প্লেসে আমাদের ইনকামের 20% কেটে নেয়। ফাইবার বা আপওয়ার্কে 20% কেটে নেয়। এরপরে মাঝে মাঝে আরো একটু বেশি কাটে। এরপরে যখন আমরা ডলারটা দেশে আনি তখন হচ্ছে আবার বেশ কিছু ফি কাটে। সাধারণত 2% ফি কেটে নেয় আর কি। তো সব মিলে আমি আমার হিসাবে প্রায় 25%, মানে আমাদের ইনকামের 25% কিন্তু এই এভাবে চলে যায়। অর্থাৎ হচ্ছে যে আমরা যা ইনকাম করতেছি তা 4 ভাগের 1 ভাগই কেটে নিচ্ছে। তো এই কারণে দেখা যায় যে বেশিরভাগ ফ্রিল্যান্সার তারা আসলে ইনকাম ট্যাক্স দেওয়ার ব্যাপারে একেবারে অনাগ্রহী। কারণ হচ্ছে তারা মনে করে যে আমার তো ইনকামের 4 ভাগের 1 ভাগ তো চলেই যাচ্ছে, এরপরে কাজের রেট দিন দিন কমতেছে, তো আমি আবার ট্যাক্স রিটার্ন কেন দিতে যাব। এই জন্য আম, অধিকাংশ যারা ফ্রিল্যান্সার আছে তারা সাধারণত ট্যাক্স দেয় না, এবং হচ্ছে তারা ট্যাক্স দেওয়ার ব্যাপারে আগ্রহীও না। আর আমরা অনেকেই জানি যে 2024 সাল পর্যন্ত আম, যারা ইনকাম করছি অনলাইনে তাদের ইনকামটা ট্যাক্স ফ্রি। তো এই কারণে আসলে ট্যাক্স রিটার্নের ব্যাপারে ম্যাক্সিমামে অনাগ্রহী। আমি কয়দিন আগে একজনের সাথে আলাপ করছিলাম। তো সে অনেকটা একেবারে ইমোশনাল হয়ে পড়ছিল যে আমি 4 ভাগের 1 ভাগ আমার টাকা নিয়ে নেয়, এরপরে আবার আমি সরকারকে কেন ট্যাক্স দিব। তো এগুলো আসলে ভুল ধারণা। সেটা হচ্ছে যে আমাদের ইনকাম টোটালি ট্যাক্স ফ্রি, আমাদের 1 টাকাও সরকারকে দিতে হবে না। কিন্তু আপনি যদি টিন সার্টিফিকেট নিয়ে থাকেন, তো এই বছর থেকে বাধ্যতামূলক করা হয়েছে যে আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এতদিন না দিলেও চলতো, কিন্তু এই বছর থেকে এটা বাধ্যতামূলক করা হয়েছে। এখন আপনি যদি ট্যাক্স রিটার্ন সাবমিট না করেন তাহলে কি হবে? কিছুই নাও হতে পারে, আবার হতেও পারে। কারণ হচ্ছে যে আপনার ট্যাক্স যে অঞ্চলের অধিভুক্ত আপনি আছেন তাদের কাছে কিন্তু আম, আপনার ইনফরমেশন চলে গেছে। তো আপনারা জানেন সরকারি অফিসে কি হয় বাংলাদেশে, আমি সেদিকে যাব না। তো চাইলে যে কেউ কিন্তু আপনাকে হয়রানি করতে পারে, তাই না? ফোন দিয়ে আপনাকে বলতে পারে যে আপনি তো ট্যাক্স রিটার্ন দেন নাই, আপনি তো অনেক টাকা ইনকাম করতেছেন, ইত্যাদি ইত্যাদি। এইভাবে হয়রানি করতে পারে। এই জন্য নিয়ম হচ্ছে, আমি বলবো যে কেউ যদি টিন সার্টিফিকেট নিয়ে থাকেন ইতিমধ্যে, তো এটা আপনি সাবমিট করেন, এটা কঠিন কিছু না। তো আমার নিজের ব্যাপারটা বলি, আমি নিজেও ইনকাম ট্যাক্সের ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, এবং আমি আসলে সত্যি কথা বলতে ইনকাম ট্যাক্স দেইনি। এই বছর আমি অ্যামাজনে একটা অ্যাকাউন্ট করতে যাই, আমাকে টিন সার্টিফিকেট করা লাগে। তো তখন আমি চিন্তা করি না যে আমাকে হয়তো ইনকাম ট্যাক্সের মানে সাবমিট করা লাগবে আর কি, ট্যাক্স রিটার্ন জমা দেওয়া লাগবে। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ আসে, এখানে আমাকে বলা হয় যে আমাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, এটা বাধ্যতামূলক। তো তখন খুব টেনশনে পড়ে যাই। তো যাই হোক, আল্লাহ শুক্রিয়া যে আমি একজনকে পেয়েছি, যে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড এবং আমার নিজেরও স্নেহের, আব্দুল বাতেন ফেরদৌস। সে হচ্ছে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। তো তার সাথে আমরা আলোচনা করব। তো আমি একটু পরে আসছি তার কাছে। তো এখন কথা হচ্ছে যে এই যে টিন সার্টিফিকেট যারা নিয়েছেন, আমরা বিভিন্নভাবে কিন্তু টিন সার্টিফিকেট নেওয়া লাগতেছে, এবং সরকার আস্তে আস্তে এগুলো অনেকে বাধ্যতামূলকের ভিতর মানে বাধ্যতামূলক করে ফেলছে আর কি। যেমন আপনি যদি কোনো ঋণ নিতে চান তাহলে আপনার টিন সার্টিফিকেট লাগবে। আপনি জমি যদি নিবন্ধন করতে চান তাহলে টিন সার্টিফিকেট লাগবে। এছাড়া হচ্ছে যে দেশের বাইরে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে টিন সার্টিফিকেট লাগবে। বিশেষ করে জাপানে 3 বছরের তারা রিটার্ন চায়। ক্রেডিট কার্ড নেওয়ার সময় আপনার ট্যাক্স রিটার্ন, সরি, টিন সার্টিফিকেট লাগে, এবং সঞ্চয়পত্র কেনার জন্য টিন সার্টিফিকেট লাগে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের টিন সার্টিফিকেট নেওয়া লাগে, এবং আমরা যারা ফ্রিল্যান্সার আছে অনেকেই না বুঝে এইভাবে টিন সার্টিফিকেট নিয়ে রেখে দিচ্ছি। অনেকে আছে 3 বছর 4 বছর আগেও টিন সার্টিফিকেট নিয়ে রেখেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আয়কর রিটার্ন দাখিল করেনি। তো মূলত তাদের জন্য এই প্রোগ্রামটা, যারা হচ্ছে আমরা টিন সার্টিফিকেট নিয়েছি কিন্তু আয়কর রিটার্ন এখনো দেইনি। তারা আমরা কি করতে পারি, এটা এটা নিয়ে আসলে মূলত প্রোগ্রাম। তবে আহ, আসলে সত্যি কথা হচ্ছে যে কেউ যদি ইনকাম করে থাকে তার ট্যাক্স রিটার্ন সাবমিট করা উচিত। তা না হলে যে কোনো সময়
যে কোনো সময় সমস্যা হতে পারে। আমি একটা ছোট উদাহরণ দিব। আমার পরিচিত একজন আছে, তিনি একজন সফল ফ্রিল্যান্সার, ইনকাম খুবই ভালো। তো তিনি একটা শহরে জমি কিনেছিলেন। তো জমি এখন তিনতলা ফাউন্ডেশনে বাড়ি করবেন। তো বাড়ি করতে যে যখন পৌরসভার সাথে যোগাযোগ করতে গেলেন, তখনই তার বিপত্তি বাঁধলো আর কি। কারণ তার হচ্ছে কোনো ইনকাম ট্যাক্স দেওয়া ছিল না, আয়কর রিটার্ন জমা দেওয়া ছিল না, যদিও টিন সার্টিফিকেট নেওয়া ছিল। তো তারা তখন প্রশ্ন করলো যে আপনি এত বাড়ি করতেছেন, এত টাকা কোথায় পেলেন? নিশ্চয়ই আপনি মানে 2 নম্বরই করেন। এভাবে তাকে বিভিন্নভাবে হয়রানি করা শুরু করলো। তো ভাগ্য ভালো যে তার পলিটিক্যাল কানেকশন খুবই ভালো ছিল, যার কারণে সে জিনিসটা মিট আপ করতে পারছে। তারপরে তার 57,000 টাকার মতো মানে জমা দেওয়া লাগছিল। তো বুঝতে পারতেছেন অবস্থাটা, যে একজন পলিটিক্যাল পার্সন, তার এরকম রিটার্ন জমা দেওয়া লাগছে। সেখানে আমাদের যদি এরকম ভালো ব্যাকআপ না থাকে, তা আমরা কি বিপদে পড়তে পারি। তো এই জন্য আমি মনে করি যারা টিন সার্টিফিকেট নিয়েছেন তাদের আয়কর রিটার্ন দেওয়া উচিত, এবং চিন্তার কোনো কারণ নেই। আসলে আমাদের ইনকামের ট্যাক্স হচ্ছে 0। শুধুমাত্র মানে এটা দেখাতে হবে যে আমি মানে ফরেন রেমিটেন্স দেশে নিয়ে আসছি বৈধভাবে কাজ করার মাধ্যমে। তো যাই হোক, কথা না বাড়াই, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি। আমি আগে বলেছি, আব্দুল বাতেন ফেরদৌস, LLB MBA, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে ঢাকা বার অ্যাসোসিয়েশনে নিবন্ধিত, এবং উনি ইনকাম ট্যাক্স লয়ার হিসেবে কাজ করেন। তো আগে বলে নিই, আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আসলে ফর্মাল কোনো প্রফেশনাল কোনো প্রোগ্রাম না, এটা জাস্ট একটা আলোচনা। এবং সে আমার ছোট ভাইয়ের মতো, সো আমি তাকে তুমি করেই বলবো। তো আশা করি আপনার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ফেরদৌস, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা তাহলে শুরুতেই আমাদের অনেকগুলো প্রশ্ন আহ, চলে এসেছে, আমরা প্রশ্নতে চলে যাই নাকি? এরপরে না হয় আচ্ছা, আমরা তার কিভাবে আগে সাবমিট করবো এটা হ্যাঁ, আমরা আহ, আলোচনা করা যেতে পারে। হ্যাঁ সেটাই মনে হয় খুব ভালো হবে। তার আগে আমি ফ্রিল্যান্সার ভাইদেরকে সাথে একটু কথা বলে নিতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগছে যে আজকে ফ্রিল্যান্সার ভাইদের সাথে কথা বলতে পারছি, এবং তারা কিভাবে একটি রিটার্ন ফর্ম পূরণ করে জমা দিতে পারবে, এবং এই যে ট্যাক্স নিয়ে যাদের যে ভুল ধারণা আছে সেগুলো আশা করছি আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে সেটা দূর হবে। এবং যে ভুল ধারণাগুলোর কারণে মূলত আমরা পিছিয়ে থাকি অনেক ক্ষেত্রেই, সেগুলো আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ আজকের প্রোগ্রামের পর থেকে। সবাইকে ধন্যবাদ। আমরা কোশ্চেনে চলে যেতে পারি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে আমাদের প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আপনি সহজে আয়কর রিটার্ন সাবমিট করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো যাই হোক, আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। একজন প্রশ্ন করেছেন 2006 সালে কোনো একটা কারণে অনলাইনে টিন রেজিস্ট্রেশন করি, এরপরে আর কোনো কিছু ওকে। করা হয়নি। তো 2020 সাল থেকে আয়কর সাবমিট করতে চাই, সেক্ষেত্রে নতুনভাবে ঝামেলাহীনভাবে করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে 2006 সালে আয়কর রিটার্ন ইটিন করার ব্যাপারে। 2006 সালে আসলে ইটিনটা হয় নাই, ইটিনটা হয়েছে আরো পরে 2012 সালের দিকে। যার কারণে তার আগে হয়তোবা তিনি এর আগে যে ইটিনটা করেছেন সেটার কথা বলছেন, সেটা 12 ডিজিটের না যদি তিন হয়ে থাকে। কিন্তু 2012 সালের পর থেকে যদি করে থাকে অনলাইনে, মানে তাহলে উনি সেটা দুই হাজার ইটিন। ষোলো সালে এবং করছেন, 2016 সালে। 2016 সালে, ও আচ্ছা সরি। হ্যাঁ, তাহলে তার নিয়ম হচ্ছে যেই অর্থ বছরে তিনি ইটিনটা করবেন, ঠিক তার পরের অর্থ বছরেই তিনি রিটার্নটা সাবমিট করবেন। তো রিটার্নটা যদি তিনি সাবমিট না করেন, সেক্ষেত্রে হচ্ছে ট্যাক্স অফিস কাউকে কাউকে নোটিশ পাঠিয়ে দেয় কেন তিনি এটা সাবমিট করলেন না। তাদের ভলিউম অনেক হওয়ার কারণে, জনবলের কমের কারণে, কিংবা অন্য কোনো কারণে সবাইকে যে নোটিশ পাঠানো সম্ভব হচ্ছে না। বা কিন্তু এইবার থেকে গভর্নমেন্ট এই ব্যাপারে আহ, আরো বেশি ফোকাস করছেন যাতে সবাই রিটার্ন সাবমিট করে। ওনার কোশ্চেন হচ্ছে যে এইবারে কিভাবে জামালাহীন ভাবে তিনি জমা দিতে পারেন। যেহেতু তার এখনো নোটিশ যদি না এসে থাকে, তাহলে তিনি এবারে প্রথম রিটার্ন হিসেবে সেটা সাবমিট করে দিতে পারেন, সেই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। এরপর যদি সংশ্লিষ্ট সার্কেল তাকে নোটিশ পাঠায় যে আগের গুলা দেওয়ার জন্য, সেক্ষেত্রে তাকে আগের রিটার্নও জমা দিতে হবে। তবে এবার প্রথম হিসেবে উনি ঝামেলাহীন ভাবে রিটার্ন সাবমিট করতে পারে নভেম্বর, 30শে নভেম্বরের মধ্যে। মানে আমরা এই অর্থ বছরে হচ্ছে 30শে নভেম্বর হচ্ছে লাস্ট ডেট, তাই তো?
লাস্ট ডেট, হ্যাঁ 30 তাহলে উনি নভেম্বর হচ্ছে এই বছর যদি সাবমিট করে তাহলে ঝামেলাহীন ভাবেই মোটামুটি সাবমিট করতে পারবে, এই তো? হ্যাঁ সাবমিট করতে পারবে সেক্ষেত্রে কি আশা তার করছি। 2006 সাল থেকে কি তার সবকিছু ডিটেলস দিতে হবে নাকি না শুধুমাত্র এই অর্থ বছরের আহ, ডিটেলস দিতে হবে? না, শুধুমাত্র গত অর্থ বছরের রিটার্নটাই তিনি ফিল আপ করবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, উত্তর পেলাম আমরা। আচ্ছা, এরপরে আমার খুব কাছের একজন সোহাগ ভাই, উনি প্রশ্ন করেছেন যে তিনি সরকারি চাকরিজীবী, পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। তো উনি সরকারি চাকরি থেকে যে পরিমাণ ইনকাম করেন তার থেকে অনেক বেশি ফ্রিল্যান্সিং থেকে করেন, এবং দেখা যায় যে ওনার সারা বছরের সরকারি ইনকাম ওনার ফ্রিল্যান্সিং এর এক মাসেরও সমান না। তো এখন সরকারি কর্মচারী হিসাবে উনি তো আয়কর রিটার্ন সাবমিট করেন, কিন্তু ফ্রিল্যান্সিং থেকে যেটা আসে সেটা তো সাবমিট হ্যাঁ। করেন না। এখন উনি আহ, দুইটা কিভাবে সাবমিট করতে পারেন একসাথে? এবং আরেকটা প্রশ্ন করেছেন যে উনি যেহেতু একজন কর্মচারী পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন, এটা কি কোনো আইনগত ঝামেলা আছে কিনা? প্রথমত তার আইনগত ঝামেলা নেই, তিনি হচ্ছে জমা দিতে পারেন রিটার্ন ফর্মে। আমরা যেই ফর্মটা নিয়ে আলোচনা করব আমাদের প্রোগ্রামের শেষের দিকে, সেটা 8 পাতার একটা রিটার্ন ফর্ম থাকবে। সেই ফর্মে ফ্রিল্যান্সিং যারা করছেন তাদের জন্য একটা কলাম থাকবে, সেই জায়গায় ফ্রিল্যান্সিং থেকে যে আয়টা আসবে সেটা সেখানে তিনি মেনশন করবেন। আর নর্মালি তিনি যে গভর্নমেন্ট অফিস থেকে যে ইনকাম করছেন সেটা অলরেডি তিনি দেখিয়ে আসছেন, সেটা সেই জায়গায় থাকবে। শুধু ফ্রিল্যান্সিং থেকে যে আয়টা সেটা ওই ফর্মের একটা জায়গায় অ্যাড হয়ে যাবে তার ইনকাম হিসেবে, এবং সেটা আসবে ট্যাক্স ফ্রি হিসেবে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কোনো সমস্যা নাই। না, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, উনি তো সরকারি চাকরি করছেন পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন, এটা কি কোনো হ্যাঁ। আইনগত কোনো সমস্যা আছে কিনা? না, এটার আইনগত কোনো ঝামেলা নেই, কেননা ফ্রিল্যান্সিং কে গভর্নমেন্ট তো উৎসাহিত করছেন অনেক বেশি, যাতে ফ্রিল্যান্সার আরো সংখ্যা বাড়ে। আর এমনিতেও আমাদের গভর্নমেন্ট জব হোল্ডাররা বিভিন্ন ধরনের জব করে থাকেন পাশাপাশি সংশ্লিষ্ট ইয়াতে, এতে তার ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, যাই হোক সোহাগ ভাই, আপনি আশা করি উত্তর পেয়েছেন। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে তার সার্টিফিকেটে পার্মানেন্ট অ্যাড্রেসে পোস্টাল কোড ভুল হয়েছে আর কি। তো কারেন্ট অ্যাড্রেস আচ্ছা। চেঞ্জ করার কোনো অপশন আছে, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করার কোনো অপশন নাই, এটা কি করা যাবে কিনা? হ্যাঁ, পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করা যাবে। এই জন্য তিনি সংশ্লিষ্ট সার্কেলে যোগাযোগ করবেন। তার যে জোনের যে সার্কেলটা আছে সেই সার্কেলে তিনি যোগাযোগ করলে পার্মানেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করা যাবে সেখানে। এছাড়াও সার্ভিস দেওয়ার জন্য এনবিআর এর কিছু নির্দিষ্ট অফিস রয়েছে, যেগুলো হচ্ছে টিম গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে থাকেন, সেখানে গিয়েও তিনি এটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে একজন অনেকগুলো প্রশ্ন করেছেন, তিনি অনলাইনে জব করেন, মানে আমাদের মতো ফ্রিল্যান্সার। Okay? তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমাদের কি রেমিটেন্স সার্টিফিকেট নিতে হবে কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এবং রেমিটেন্স সার্টিফিকেটটা এইটা কিভাবে হচ্ছে, আমরা নিতে পারি? আমরা আচ্ছা, সাধারণত রেমিটেন্স পেনিয়ারের সার্টিফিকেট। মাধ্যমে হ্যাঁ, নিয়ে আসি, এবং যেটা ব্যাংক এশিয়ার মাধ্যমে এই টাকাগুলো আসে এবং পরবর্তীতে আমাদের পার্সোনাল যে অ্যাকাউন্ট ওখানে জমা হয়। রেমিটেন্স সার্টিফিকেটটা নিবে সংশ্লিষ্ট ব্যাংক থেকে, যে ব্যাংকে তার রেমিটেন্সটা আসছে সেই ব্যাংকে গিয়ে ওই অর্থ বছরের রেমিটেন্স সার্টিফিকেটটা নিবে। রেমিটেন্স সার্টিফিকেট যদি না নিয়ে থাকে তাহলে তো এক্স্যাক্টলি বলা যাবে না যে আর এই বছরে, এই ফাইন্যান্সিয়াল অর্থ বছরে তার ইনকামটা কত হয়েছে, রেমিটেন্স হিসেবে কত আসছে, সেটা তো কোনো সলিড ডকুমেন্ট থাকবে না যদি ব্যাংক থেকে আমরা সেই রেমিটেন্স সার্টিফিকেটটা না নিই। এটা কি মানে আমার যে যেমন আমার ডাচ বাংলাতে আমার অ্যাকাউন্ট আছে, আমার ওখানে ডলার আসে, মানে ডলারের টাকাটা জমা হয়, কিন্তু পেনিয়ার ওকে। বাংলাদেশে সার্ভিস প্রোভাইড করে ব্যাংক এশিয়ার মাধ্যমে। তাহলে আমাদের ওকে, তো সার্টিফিকেট নিতে হবে ব্যাংক এশিয়াতে, তাই না? এক্স্যাক্টলি ব্যাংক এশিয়া থেকে। তাহলে যারা এই প্রোগ্রামটা শুনতেছেন, আপনারা যারা পাইনিয়ারের মাধ্যমে টাকা আনতেছেন তারা হচ্ছে ব্যাংক এশিয়াতে যোগাযোগ করবেন, খুবই ইজি। ব্যাংক এশিয়ার যে কন্ট্যাক্ট নম্বর আছে, মানে সরি ইমেল আছে, ওটা আমি পরে পোস্ট অ্যাড করে দিব। ওখানে আপনাকে ডিটেলস দিয়ে ইমেল করলে 2-3 দিনের ভিতরে তারা হচ্ছে যে আপনি এই বছরে আপনি কত টাকা মানে এসেছে ফরেন ইউনিভার্সিটি তার সার্টিফিকেট দিয়ে দিবে। এটা খুব ইজি, চিন্তার কিছু নেই। আর আপনারা যারা ঢাকা আছেন তারা ব্যাংক এশিয়ার যে মেইন অফিস আছে ওখানে যে যোগাযোগ করলে মানে দিনে থাকতেই মানে দিন একটা দিনই আপনি নিতে পারবেন, খুব জটিল কিছু না। এটা শুধুমাত্র পাইনিয়ারের জন্য। অনেকে আছে যারা পেপালের মাধ্যমে ডলার মানে নিয়ে আসেন। পেপাল বাংলাদেশে যেহেতু বৈধ না, সো ওই ব্যাপারে আমরা আলাপ করব না আর, কারণ ওইটা আসলে বৈধভাবে আসে না, কারণ আমরা ডলার যারা এগুলো করেন ডলার বিক্রি করেন, যেটা আসলে বাংলাদেশে অ্যালাউ না। সো এই ব্যাপারে আমরা আলাপ করব না। আচ্ছা,
আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমাদের তো ট্যাক্স, আমাদের ইনকাম তো ট্যাক্স মুক্ত, তাই না? হ্যাঁ, ট্যাক্স এটা কত সাল পর্যন্ত ট্যাক্স মুক্ত? 2024 সাল পর্যন্ত সরকার ঘোষণা করেছে এটা হচ্ছে ট্যাক্স ফ্রি হিসেবে। আচ্ছা, যারা বিদেশ থেকে এটা রেমিটেন্স পাঠায় তাদেরও কি ট্যাক্স হ্যাঁ, ফ্রি? হ্যাঁ, যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে রেমিটেন্সের উপর কোনো ট্যাক্স নেই। তা আমাদের এটাও তো রেমিটেন্স, তো হ্যাঁ, তারা তো রেমিটেন্স প্রণোদনা পাচ্ছে 2% হিসেবে সরকারের কাছ থেকে, আমাদেরকে সরকার কেন দিচ্ছে না? এই ব্যাপারে তোমার কিছু জানা আছে কি? আচ্ছা, এটা আসলে সরকার বিভিন্ন দিক চিন্তা করে কোনো একটা সিদ্ধান্ত নেই। আহ, এই ব্যাপারে কি কি সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে আমি বলতে পারছি না। আর গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত যখন নেয় সে ব্যাপারে গভর্নমেন্ট কিছু ডিসক্লোজও করে না। গভর্নমেন্ট যেটা ডিসক্লোজ করছে না সে ব্যাপারে আমার কিছু না বলাই বেটার আমি মনে করছি। আচ্ছা, যাই হোক, এটা এই প্রশ্নটা আমাকে অনেকেই করে। তো আসলে সরকারের কোনো নীতিমালা নেই যারা আমরা মানে রেমিটেন্স আনতেছি। তো আমি মনে করি যে যারা উপরে লেভেলে আছেন, যারা এই ব্যাপারগুলো দেখেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে যেহেতু আমরাও ফরেন রেমিটেন্স দেশে নিয়ে আসি, আমাদের যেন 2% আয়কর রিটার্ন, মানে সরি, 2% প্রণোদনা যাতে আমরা পাই, এই ব্যাপারটা একটু খেয়াল করবেন আর কি। কারণ আমাদের এটা তো রেমিটেন্স, তাই না? তো আমাদেরও দাবি আছে এটার ব্যাপারে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন মানে কি কি ডকুমেন্ট আমাদেরকে জমা দেবে। আচ্ছা ভাই, আমরা এটা পরে ফর্ম যখন নিয়ে আলোচনা করব, ফর্মে আমরা এই ব্যাপারটা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আরেকজন হ্যাঁ, একই প্রশ্ন, একই ব্যক্তি আরো প্রশ্ন করেছেন যে আমরা কি অনলাইনে জমা দিতে পারবো কিনা। আচ্ছা, গত 3 বছর ধরে গভর্নমেন্ট অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং যারা অনলাইনে জমা দিবেন তাদের জন্য 2000 টাকার একটা প্রণোদনাও দিয়েছেন গভর্নমেন্ট, যে সেখানে 2000 টাকা রিবেট দেবে। কিন্তু আনফরচুনেটলি এই বছর জমা দেওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। গত পরশু গভর্নমেন্ট ঘোষণা করছে তারা খুব দ্রুত চেষ্টা করছেন যাতে এই বছরও জমা দেওয়া যায়, সে ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছেন। এখন পর্যন্ত সেটা কার্যকর হয়নি। আচ্ছা আচ্ছা, তো এবার ম্যানুয়ালি জমা দিতে হবে, তো এবার ম্যানুয়ালি জমা দিতে হবে এখন পর্যন্ত। এখন হয়তো পর্যন্ত। সামনে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আবার এটা চেঞ্জ হতে পারে। তারা চেষ্টা করছে যাতে দ্রুত এটা ওভারকাম করা যায়। আচ্ছা, একই ব্যক্তি আবার প্রশ্ন করছেন যে আমাদের যে কর অঞ্চল যেটা আছে এটা কি চেঞ্জ করা যাবে কিনা। হ্যাঁ, কর অঞ্চল চেঞ্জ করা যাবে। এক্ষেত্রে তার যে কর অঞ্চল আছে সেখানে একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলতে হবে তিনি কোন কর অঞ্চলে যেতে চাচ্ছেন এবং কেন যেতে চাচ্ছেন। সেখানে একটা অ্যাপ্লিকেশন জমা জমা দেবেন। সেই অ্যাপ্লিকেশনের একটা কপি নিয়ে তিনি যেই অঞ্চলে জমা দিতে চান, যে অঞ্চলের যে সার্কেলে জমা দিতে চান সেই অঞ্চলে তিনি জমা দিয়ে দেবেন। তখন তার এই ফাইলটা এতদিন যাবত যেখানে ছিল সেখান থেকে ট্রান্সফার করে ওই অঞ্চলে নতুন যে অঞ্চলে তিনি জমা দিতে চাচ্ছেন সেই অঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাহলে এটা চেঞ্জ করা যাবে। আচ্ছা, এটা চেঞ্জ আরেকজন করা প্রশ্ন যাবে। করেছে 2019 সালে মার্চ বা অ্যামাজনে একটা অ্যাকাউন্ট করে। আমরা সাধারণত এনভার্টো, মার্চ বা অ্যামাজন এই ধরনের ইগুলো করতে গেলে সাধারণত টিন লাগে এবং আমরা না বুঝি টিন সার্টিফিকেট আচ্ছা, নিয়ে ফেলি। তো উনি যেটা হ্যাঁ, বলতেছে যে এটা হচ্ছে যে উনি সার্টিফিকেট করেন এবং কিন্তু যার জন্য এই সার্টিফিকেটটা করেছেন সেই অ্যাকাউন্টটা তিনি পান না এবং ওই টিন আর ব্যবহার করা হয়নি। তো এখন হচ্ছে যে উনি কি করবেন, ওনার কি ইনকাম ট্যাক্স জমা দেওয়া লাগবে কিনা। এবং এটা হ্যাঁ, এটা বলছে যে ওনার মায়ের নামে অ্যাকাউন্টের মাধ্যমে পেনিয়ার চালাচ্ছে। তো সেক্ষেত্রে তার আচ্ছা, করণীয় কি? মানে তার মায়ের অ্যাকাউন্ট ইউজ করতেছে, ব্যাংক অ্যাকাউন্ট, এবং পেনিয়ারের হ্যাঁ, টাকাটা হ্যাঁ, মায়ের অ্যাকাউন্টে আসতেছে। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন ওনার। যে প্রথম হচ্ছে উনি ই তিনটা করেছেন, কোথাও ব্যবহার করছেন কি করছেন না সেটার উপর ডিপেন্ড করছে না। ডিপেন্ড করছে উনি যেহেতু ই তিনটা করেছেন তিনি সংশ্লিষ্ট সার্কেলে এনলিস্টেড হয়েছেন যে ট্যাক্স পেয়ার হিসেবে। এই জন্য তাকে রিটার্ন সাবমিট করতে হবে। এখন তার যদি ইনকাম থাকে তো ট্যাক্স আসবে, আর ফ্রিল্যান্সার হিসেবে তো ট্যাক্স আসবে না তার, কিন্তু তাকে রিটার্ন সাবমিট করতে হবে। এবার দ্বিতীয় দ্বিতীয় অংশ তার কোশ্চেনের, তার মায়ের নামে তার ইনকামটা আসতেছে, রেমিটেন্সটা আসতেছে তার মায়ের নামে। হ্যাঁ এক্ষেত্রে তিনি হচ্ছে তার ইনকামটা শো করাতে তিনি বাধ্য না। মায়ের মায়ের ইনকামটা, এটা তো আসলে মায়ের ইনকাম হিসেবেই আসবে, আচ্ছা আচ্ছা ডকুমেন্টে মায়ের ইনকামে আসবে, তিনি বাধ্য না। কিন্তু তিনি যদি চান যে এটা তার নামে দেখানোর জন্য সেই ক্ষেত্রে তিনি দেখাতে পারবেন এবং তিনি বলবেন যে ব্যাপারটা এই ঘটনা ঘটেছে, উনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আচ্ছা, অনেকে বলে যে মেয়েদের নামে বা মানে বাসার মা বা স্ত্রীদের নামে যদি টিন সার্টিফিকেট করা হয়, এটা নাকি, এতে নাকি বেশ কিছু ছাড় আছে, এরকম কোনো কিছু জানা আছে তোমার? আহ
ইটিনে কোনো কর্তৃপক্ষ মেয়েদের নামে ইটিন দিয়ে যদি কোনো সুযোগ সুবিধা দিয়ে থাকে সেটা তাদের ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট থেকে সেরকম কোনো দিক বলা নাই। নাই নাই। তবে এটা বলা না, এটা বলা আছে যেমন ট্যাক্সেবল ইনকাম ছেলেদের জন্য হচ্ছে 3 লাখ টাকা এই বছর করেছেন, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা করছেন 3.5 লাখ টাকা ট্যাক্স ফ্রি যে ইনকামটা। আচ্ছা আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে আরো 50,000 টাকা বেশি ট্যাক্স ফ্রি ইনকাম। এতটুকু সুবিধাই তো। এতটুকু সুবিধা। আচ্ছা আচ্ছা, তো আমাদের আরো বেশ কিছু কোশ্চেন আছে, আমরা নিচ্ছি। সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করছে যে আহ, তিনি তার ন্যাশনাল আইডি দিয়ে কোনো সার্টিফিকেট করেন না। আচ্ছা, আমরা আর একটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে আমি, তার টিন নাই, কিন্তু যখন সে টিন তৈরি করতে গিয়েছে, ফেরদৌস শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলুন, তো শুরু দেখলো করুন। যে তার আইডি কার্ডের ফটোকপি দিয়ে তার নামে একটা টিন করা হয়েছে, এবং সেখানে অনেক কর জমা হয়েছে, এবং তাকে নাকি পরিশোধ করতে হবে। তো আচ্ছা আহ, এখন তার করণীয়টা কি আসলে? আচ্ছা, সেটা দেখতে হবে তার ইটিংটা কবে করা হয়েছে, এবং সেই ইটিং যেহেতু করা হয়েছে, যেই করুক ইটিংটা কিন্তু তার নামে হয়েছে, সুতরাং তাকে তার রিটার্ন ফর্ম সাবমিট করতে হবে। এখন সে এক নম্বর বলতেছে point। যে তার কর জমা হয়েছে, এবং, তো এটার আচ্ছা, করণীয়টা তার কি? কর জমা হয়েছে তিনি এটা কিভাবে বুঝেছেন এটা আগে জানতে হবে। যদি ট্যাক্স অফিস নোটিশ পাঠিয়ে দেয় তাকে যে কেন তিনি দেন নাই, তার কর জমা হয়েছে, তাহলে তার কর জমা হয়েছে। ইটিনে কত টাকা কর জমা হয়েছে সেটা নরমালি কারো জানার কোনো ওয়ে নাই, কিন্তু তাহলে ট্যাক্স সে অফিস কিভাবে যদি মনে, জানতে পারলো, এটা বুঝলাম না। এটা এটা আমার কোশ্চেন যে সে কিভাবে জানতে পেরেছে। যদি ট্যাক্স অফিস থেকে নোটিশ পেয়ে থাকে সে, সেখানে বলা থাকতেও পারে যে তার কেন সে দেন নাই সেই ব্যাপারে। আর এমনিতে বলার তো কোনো ওয়ে নাই ইটিনটা আর এগনিস্টে তার কত টাকা কর জমা তাহলে হয়েছে, এটা তিনি হয়তো একমাত্র বা তারা জানেন। একটা ধারণার উপরে হয়তো বা এটা করছে। হ্যাঁ, হয়তো বা ধারণার উপরে করেছেন। তার যেহেতু টিন করা হয়েছে, তো তাকে সার্টিফিকেট জমা দিতে মানে সরি, আয়কর হ্যাঁ, রিটার্ন রিটার্ন জমা দিতে রিটার্ন হবে, রিটার্ন রিটার্ন জমা ফর্ম, দিতে হবে। হ্যাঁ আচ্ছা জমা আচ্ছা দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে সবার জন্য এই কথাটা প্রযোজ্য। ফ্রিল্যান্সারদের হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম। কেউ যদি নির্দিষ্ট অর্থ বছরে জমা দিয়ে থাকেন তাহলে ট্যাক্স ফ্রি, কিন্তু কেউ যদি সেটা জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পরের বছর সেটা ট্যাক্স ফ্রি থাকে না। আচ্ছা আচ্ছা, এটা নতুন জানলাম। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দিয়ে আমি বলি। সেটা হচ্ছে কেউ একজন 2016 সালে সে ইটিন করেছেন, হ্যাঁ, তার ফ্রিল্যান্সিং ইনকাম আছে, ফ্রিল্যান্সিং থেকে সে 10 লাখ টাকা ইনকাম করেছে। তাহলে এই 10 লাখ টাকা তিনি যখন 2017 সালে জমা দেবেন তখন সেটা ট্যাক্স ফ্রি ছিল, কিন্তু তিনি যদি সেটা 17তে জমা না দিয়ে 18 সালে দিতে যান তখন কিন্তু সেটা ট্যাক্সেবল হবে। তাহলে তো এটা ঝামেলা হয়ে গেল, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার যারা টিন সার্টিফিকেট নিচ্ছে, ম্যাক্সিমামই তো আয়কর রিটার্ন দেয় নাই, অনেকে 2 বছর 3 বছর আগে সার্টিফিকেট নিচ্ছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, এখন মানে বাঁচার উপায়টা কি? আচ্ছা, এই ক্ষেত্রে বাঁচার উপায় হচ্ছে যারা দেন নাই তারা এই বছর প্রথম হিসেবে রিটার্ন ফর্মটা জমা দেবেন। আচ্ছা, কিন্তু টিন এই সার্টিফিকেট বছরে যদি আগে প্রথম, নেওয়া নেওয়া আছে। হ্যাঁ, 3 সার্টিফিকেট আগে নেয় এই বছর জমা দেবেন। ট্যাক্স অফিস যদি সেটা দেখে তাকে নোটিশ পাঠায় সেই ক্ষেত্রে তিনি যে আগের গুলা দেবেন, সেটা জরিমানা যদি আসে সংশ্লিষ্ট সেক্ষেত্রে তখন। এখন নিজে থেকে সেটা না করে নিজে থেকে প্রথম হিসেবে জমা দিয়ে দিতে পারে, এটাই তাদের জন্য হ্যাসেল ফ্রি হবে। কারণ সবার ক্ষেত্রে ট্যাক্স অফিস নোটিশ পাঠাবে না আমি বা এখন পর্যন্ত পাঠায় না। শুনি নাই যে কোনো ফ্রিল্যান্সার নোটিশ পাইছে আর কি। 4 বছর 5 বছর হ্যাঁ, হয়ে গেছে, বাট এখনো পাইনি। তাহলে তার হচ্ছে জাস্ট হ্যাঁ, এই কিন্তু বছরেটা দেখালেই হচ্ছে, তাই তো? হ্যাঁ এই বছরেরটা এবং দেখালেই একবার হচ্ছে, জমা কিন্তু দিলে এটা প্রতি বছর জমা দিয়ে যেতেই হবে, এটা হচ্ছে প্রতি কথা। বছর জমা দিতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। প্রতি বছর তাকে জমা দিয়ে দিতে হবে। ইভেন সে যদি ফ্রিল্যান্সিং বন্ধ করে দেয় তারপরেও তাকে রিটার্ন ফর্মটা জমা দিতে হবে। মানে মৃত্যুর পূর্ব পর্যন্ত এটা চলতে থাকবে, এই তো? হ্যাঁ, মৃত্যুর পূর্ব পর্যন্ত। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আছে, সেটা একটু বলে দিই আইনে। সেই কথাটা হচ্ছে কারো যদি পরপর 3 বছর জিরো ইনকাম থাকে তাহলে সে ট্যাক্স অফিসে আবেদন করতে পারে সংশ্লিষ্ট সার্কেলে যে তার আর কোনো এখন ইনকাম নাই এবং ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আচ্ছা আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এই জায়গাটাতে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আচ্ছা সেই ক্ষেত্রে অফিস ইন্সপেকশন করে দেখবে আসলে তার
যে কোনো ইনকাম নাই এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই, এই কথা সঠিক কিনা। যদি সঠিক হয়ে থাকে সেই ক্ষেত্রে তার এটা বন্ধ করা যাবে, কিন্তু এটা নর্মালি তো হয় না যে ভবিষ্যতে একজন মানুষের যে ট্যাক্সেবল ইনকাম হওয়ার সম্ভাবনা নাই, এটা তো বলা যায় না। এই জন্য আসলে তো তাকে সে মৃত্যু এক্ষেত্রে পর্যন্ত তো তাহলে তাকে কন্টিনিউ দুর্নীতির করতে সুযোগ হয়। থাকতেছে, তাই না? যে দেখা যাচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, খরচাপাতির ব্যাপার ট্যাপার থাকতে পারে। হ্যাঁ, তো এই যাক, জন্য না, এই জন্যই হচ্ছে কারোটা বন্ধ করা যায় না। এক কথায় যদি আমরা বলে থাকি তাহলে হচ্ছে মৃত্যুর পূর্ব পর্যন্ত তাকে কন্টিনিউ করতে হয়। মারা যাওয়ার পরে তো আর সার্টিফিকেট জমা দেওয়া লাগে না, নাকি না সেটাও কন্টিনিউ করা হ্যাঁ, না, লাগে? মারা সেটা কন্টিনিউ করতে হয়। মারা যাওয়ার পরে কারো যদি তাহলে তো সেই অ্যাসেট এবং আয়কর ইনকাম রিটার্ন থেকে তাহলে থাকে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এইভাবে যদি চলে। হ্যাঁ, কারো যদি থেকে থাকে, তার সম্পত্তি বন্টন হওয়ার পূর্ব পর্যন্ত, তার সম্পত্তি এবং বন্টন হওয়ার পূর্ব পর্যন্ত এটা কন্টিনিউ করবে। তাহলে তো আমি যেটা দেখতেছি যে মানে টিন সার্টিফিকেট যারা করছে তারা মানে এর থেকে বড় পাপার হইতে পারে নাই তো। না, এটা আসলে পাপ না, আমি বলবো এটা তাদের জন্য একটা সম্মান যে হ্যাঁ, এটা ঠিক সরকারের যে উন্নয়নের সরকারের, কারণ অংশীদার আমি হচ্ছে। কিছুদিন আগে এটা পরিসংখ্যানে দেখলাম যে মানে কয় লক্ষ কথা বলা হয়েছে আমি শিওর না, যে তারা ইনকাম ট্যাক্স দেয়। অথচ বাংলাদেশে হ্যাঁ, আয়কর যোগ্য ব্যক্তি মানে সংখ্যা তো আসলে অনেক। তো যারা ট্যাক্স অনেক, দেয় তাদেরকে ডেফিনেটলি। সরকার বিশেষ সম্মাননা দেয়, আমরা এটা সবাই জানি। এবং ট্যাক্সটা দেওয়াটা উচিত, কারণ হচ্ছে যে সরকারের, আমরা যেহেতু এই দেশে থাকি, দেশের নিয়মকানুন মানতে হবে। এবং হচ্ছে যে আমরা দেশের সচেতন নাগরিক। তো হ্যাঁ, আমরা ডেফিনেটলি ফ্রিল্যান্সার ভাই। হিসেবে আমাদের সুবিধা আছে, আমাদের ট্যাক্সটা জিরো, এটা হচ্ছে বড় কথা আর কি। আচ্ছা যাক, হ্যাঁ, আমরা এটা সবচেয়ে বড় কথা। প্রোগ্রাম আরো সংক্ষেপ করতে হবে। আমি আরো কিছু প্রশ্ন নিচ্ছি। সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছে ফ্রিল্যান্সারদের ইনকামের উপর আয়কর নেই। হ্যাঁ, আসলে আয়কর নাই। আহ, তো উত্তর দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমার যদি আয়কর না থাকে তাহলে কি আয়কর রিটার্ন জমা দিতে হবে? আমার তো টিন করা আছে, হ্যাঁ এটা আমরা জানি, তাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন আচ্ছা, জমা দিতে হবে। আয়কর না থাকলে রিটার্ন হিসেবে জিরো রিটার্ন দিতে হবে, তাই তো? আয়কর না থাকলে তার ফর্মটা ফিল আপ মানে করে দেবে। ইনকাম না জিরো থাকলে। রিটার্ন বলতে কেউ কেউ ভুল বুঝে থাকে, এই জন্য আমি জিরো রিটার্ন শব্দটা বলতে চাচ্ছি না। যে ওইখানে একটা কলামই থাকবে তার, যে এটা হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম, সেই জায়গায় তার এটা দেবে। এটাকে আসলে জিরো রিটার্ন বলা যায় কিনা, অনেকে বললে অনেকে একটু ভুল বুঝে থাকে, এই জন্য আমি এই ওয়ার্ডটা ইউজ করতে পারছি না। আচ্ছা আচ্ছা, অর্থাৎ হচ্ছে যে তার হচ্ছে যে মানে ট্যাক্স দেওয়ার তার যোগ্য না ট্যাক্স আর ফ্রি কি। ইনকাম। আচ্ছা, হ্যাঁ, এরপরে পরপর সে অনেকে বলছে, অনেকে বলে যে জিরো রিটার্ন পরপর 3 বছর দেওয়ার মতো অবস্থা হলে তারপর আর জিরো রিটার্ন দিতে হয় না। এই ব্যাপারে নীতিমালা কি? এটা আমরা অলরেডি অ্যান্সার দিছি, তাই না? হ্যাঁ, এটা অলরেডি, হ্যাঁ, এটা এটা অলরেডি এটা আমি বলেছি যে অ্যাপ্লিকেশন সবার করা মতো। যায়, কিন্তু এটা আসলে অবাস্তব। ভবিষ্যতে আমার ইনকাম হ্যাঁ, হবে না, এটা তো হতে পারে না, তাই না? এটা তো হতে পারে না, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, ট্যাক্সের হার কত আসলে সরকারি নিয়ম অনুযায়ী? আচ্ছা, ফ্রিল্যান্সাররা যত ইনকাম করুক তাদের কোনো ট্যাক্স আসবেই না, তাদের ট্যাক্সের হার নিয়ে কোনো কথাই নাই। আচ্ছা আচ্ছা, নর্মাল যারা আছে তাদের জন্য ফ্রিল্যান্সিং কত খাত থেকে, মূলত? হ্যাঁ, তারা যদি করে, এইবার আগেরটা থেকে এবার একটু চেঞ্জ হয়েছে। এইবার 3 লক্ষ টাকা হচ্ছে, প্রথম 3 লক্ষ টাকায় তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। কেউ যদি 10 লাখ টাকা ইনকাম করে থাকেন, যে যে কোনো খাত থেকে, অন্যান্য ট্যাক্সেবল খাত থেকে, তাহলে প্রথম 3 লাখে তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। পরবর্তী 1 লাখে 5% ট্যাক্স দিতে হচ্ছে। 5,000 টাকা। এর, হ্যাঁ, তাহলে কতগুলো আমাদের 4 লাখ টাকা গেল। এর পরবর্তী 3 লাখে 10%, আচ্ছা আচ্ছা, তার পরবর্তী 4 লাখে 15%, এভাবে সর্বোচ্চ 25% পর্যন্ত আছে। তো যাক, আমরা ওদিকে যাব না, যেহেতু আমরা সৌভাগ্যবান, হ্যাঁ, আমরা ফ্রিল্যান্সার, আমাদের ইনকাম ট্যাক্স ফ্রি, আমাদের 1 টাকাও ট্যাক্স দেওয়া লাগবে না। তবে আয়কর রিটার্ন না, জমা হ্যাঁ, দিতে হবে আর কি। জমা দিতে হবে। তো একই কোশ্চেন বারবার আসতেছে যে আমার আয়কর রিটার্ন নাই। সোহাগ মিয়া ভাই একজন প্রশ্ন করছেন যে আমার কোনো ইনকাম নাই, টিন সার্টিফিকেট করা হয়েছে। হ্যাঁ ভাই, আপনি হচ্ছে যে জিরো হ্যাঁ, রিটার্ন দেখা, মানে আপনার কোনো ইনকাম নেই, আপনি শুধু ট্যাক্স ফর্মটা সাবমিট করবেন আর কি, পূরণ করে আর কি। হ্যাঁ, আচ্ছা, যারা ফেসবুকে ই করতেছে আর কি, মানে বুস্টিং করতেছে, তাদের কি এখন এই বছর কি ট্যাক্স দেওয়া লাগতেছে, তাই না? হ্যাঁ। তাদের হচ্ছে। আমরা মনে হয় ভাই আজকের প্রোগ্রামটা ফ্রিল্যান্সিং নিয়েই থাকি, আচ্ছা কারণ আচ্ছা, হচ্ছে ওইটাও একটা ফ্রিল্যান্সিং এর পার্ট। সংশ্লিষ্ট আরো অনেক, ওইটা ফ্রিল্যান্সিং হ্যাঁ, এর অনেক পার্ট কোশ্চেন আসলে। আসছিল। আচ্ছা, আম, মোটামুটি আমাদের প্রশ্ন সবগুলো কভার করা হয়ে গেছে। আচ্ছা, টিন সার্টিফিকেট অফ করা হ্যাঁ, যায় কিনা? না, টিন সার্টিফিকেট অফ করা যায় না। মানে একবার করলে এটা চালু থাকবে?
এটা চালু থাকবে। আচ্ছা, একজন প্রশ্ন করছে, ফিরোজ কবির ভাই, যে ফ্রিল্যান্সিং এ সবকিছু তার বাবার নামে, এবং হচ্ছে যে ওকে। আহ, উনি একটা ট্রেন সার্টিফিকেটও মানে করছে আর কি, সার্টিফিকেটও উত্তোলন করছিলেন তার বাবার নামে, সবই তার বাবার নামে। এখন তার বাবা তো হ্যাঁ, জব করতেছে, তাহলে এখন সেক্ষেত্রে হ্যাঁ, এটা কিভাবে সলিউশন করা যায়? খুবই সুন্দর। এখানে হচ্ছে তার বাবা যেভাবে এতদিন যদি তিনি রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে ঠিক একরকম ভাবে তিনি জমা দেবেন। শুধু ট্যাক্স ফ্রি ইনকামের জায়গায় ফ্রিল্যান্সিং এ যে টাকাটা ইনকাম করছেন সেখানে মেনশন করে দেবেন। মানে হচ্ছে তার বাবার নামে দিতে হবে তো? তার বাবার নামে দিতে হবে, যেহেতু তিন বাবার নামে সেহেতু বাবার নামেই দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনার তোমার হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর ওই যে ইনকামটা ওখানে উল্লেখ করে দিতে হবে, এই তো? ওখানে উল্লেখ করে দিতে তাহলে হবে, তার বাবার নামে সবকিছু হবে। তার বাবার নামে সবকিছু হবে। আচ্ছা, 2015 সালে টিন তুলেছিলাম, এই কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, হ্যাঁ, যে অনেকে আসলে টিন তুলে হ্যাঁ, থুয়ে দিছে। আমি একটা ঘটনা জানি, সে একটা দোকানে কাজ করতো, মানে যে ফ্লেক্সিলোড জাতীয়, তার একটা মোবাইল থেকে সে কয়েকশো লোকের টিন সার্টিফিকেট তুলে দিছে, মানে এখন তো তার মোবাইলে প্রতিদিন মানে একটার পর একটা মেসেজ আসে। তো আসলে আচ্ছা, এই লোকের সমাধানটা কি আমি বুঝতে পারতেছি না। তার কথা হচ্ছে যে আহ, আমি তো এটা তো আমার না, আমি কি করব? আমি হয়তো মোবাইল দিয়ে দিছিলাম, মানে তার মোবাইলের নাম্বারটা দিয়ে আচ্ছা, এই করছে আর কি। আচ্ছা, সেটা চেঞ্জ করা যায়, সার্কেল গুলাতে গিয়ে চেঞ্জ করা যায়। কিন্তু মানে এত নাম্বার কিভাবে চেঞ্জ করবে? আমার মনে হয় তার থেকে এখন সিমটা চেঞ্জ ঝামেলাটা করাটাই বেটার, বেটার হবে তার জন্য। হ্যাঁ, সিম চেঞ্জ করাই বেটার হবে তার জন্য। আসলে আমরা না বুঝে অনেক কিছু করি, কিন্তু পরবর্তীতে ই হয়। কিন্তু সিম চেঞ্জ করলেও এনআইডি তো তার নামে নিবন্ধিত, তাই না? কাজে সহজে তো ট্র্যাক করতে না, পারবে। এনআইডি হচ্ছে একজন ব্যক্তির এনআইডি দিয়ে শুধুমাত্র একটা টিম করা যাবে। কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার সময় শুধু তার মোবাইলটাই সে রিপিট করছে আর কি। হ্যাঁ, শুধু মোবাইলটা রিপিট করছে, তো যার কারণে দেখা গেছে ওই একই নাম্বার থেকে 200-300 জনের একই নাম্বারে করা হয়েছে, এবং সব হ্যাঁ, মেসেজ তার কাছে আসতেছে, মানে খুব তার বিরক্তিকর কাছে আর কি। আসছে। তো এই ধরনের এক্স্যাক্টলি। ভুল কেউ দয়া হ্যাঁ, করে করবেন না, যা কিছু করবেন একটু চিন্তা ভাবনা করে আর কি। তো মোটামুটি আমরা সবকিছু কভার করে ফেলছি, আর আহ, নতুন কোনো কোশ্চেন না, কি একটু দেখতেছি? আছে আমাদের রুহুল আমিন, রুহুল ভাই উনি বেশ কিছু কোশ্চেন করেছেন, আচ্ছা আমি আচ্ছা, মনে করছি সেগুলো হ্যাঁ, শিওর ইম্পর্টেন্ট, শিওর শিওর। বেশ তুমি ইম্পর্টেন্ট তুমি উত্তর সেখানে। দাও। হ্যাঁ, রুহুল আমিন রুবেল ভাই উনি প্রথম কোশ্চেন ছিল, কেউ শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে একটি মাত্র অ্যাকাউন্টে পেমেন্ট নেয়, কিন্তু সে অন্য আরো দুই তিনটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখে। এখানে মনে করুন একজনের দুই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু ফরেন কারেন্সি শুধুমাত্র একটাই রিসিভ হয়, অন্য অ্যাকাউন্টের টাকাটা যদিও ফরেন কারেন্সি কিন্তু স্টেটমেন্টে কিন্তু নগদ জমা হিসেবে দেখাবে। কথা হলো সেটাকে কিভাবে রিটার্নে কিভাবে প্রদর্শন করতে হবে। ওনার এই কোশ্চেনটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিটার্ন জমা দেয়া মানে শুধুমাত্র আপনার কত টাকা ইনকাম করছেন সেটা জমা দেয়া না। রিটার্ন ফর্ম যখন কেউ পূরণ করতে যাবে সেখানে একজন ব্যক্তির টোটাল যে অ্যাসেট রয়েছেন, লায়াবিলিটি রয়েছে, সবকিছুই সেখানে ফুটে উঠবে। একজন ব্যক্তি কিভাবে লাইফ লিড করে, তার এক্সপেন্ডিচার কত টাকা, সে কত টাকা ইনকাম করছে, কত টাকা ব্যয় করছে, এবং তার অ্যাসেট কত টাকার আছে, সবকিছুই রিটার্ন ফর্মে সুন্দরভাবে ফুটে ফুটে ওঠে, যাতে সংশ্লিষ্ট সার্কেল তার ফাইলটা দেখার পরেই বুঝতে পারেন যে তার কি আছে না আছে, ডিটেলস তারা জানতে পারে। কাজেই কেউ যদি মনে করে যে আমি যেই অ্যাকাউন্টে আমার ইনকামটা আসছে আমি শুধু সেই অ্যাকাউন্টটাই দেখাবো, তাহলে সেটা ভুল হবে। তার প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টেরই স্টেটমেন্ট সহ জমা দিতে হবে, এবং সেখানে টোটাল কি জমা আছে সেটাও মেনশন করতে হবে। এটা রিটার্ন ফর্মে রয়েছে, আমরা রিটার্ন ফর্ম আলোচনা যখন করব তখন আমরা সেখানে এটা বিস্তারিত করব। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সিং করি অনেকেরই সঞ্চয়পত্র কিনা আছে, ব্যাংকে টাকা জমা রাখা আছে। তো যে হ্যাঁ, অনেকে আছে দেখা গেছে যে 2 বছর 3 বছর আগে টাকা রাখা হয়েছে, তো ওগুলোর তো আর ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না, তাই তো? ব্যাংকে জমা যে যে টাকা থাকে ওখান থেকে তো এমনিতেই ট্যাক্স কাটে, তো ওটার জন্য তো ট্যাক্স বাড়তি আচ্ছা, দেওয়া লাগবে না, তাই তো? হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঞ্চয়পত্রের ক্ষেত্রে সোর্সে যেই টাকাটা কাটে সেটাই ট্যাক্স দিতে হয়, বাড়তি কোনো ট্যাক্স দিতে হয় না। কিন্তু কেউ যদি এফডিআর করে রাখে, সে কেউ 5 লাখ টাকার একটা এফডিআর করেছেন, বছর শেষে তার
সেখান থেকে 1 লাখ টাকা তার ইনকাম হয়েছে 1 বছরে, তাহলে তার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আসলে 1 লাখ টাকা। এটা ইনকাম হিসেবে কনসিডার হবে এফডিআর থেকে। এবং সেই এফডিআরটা যখন সে এনক্যাশ করবে, সে 1 লাখ টাকার এগনেস্টে 10% কিংবা 15% কিন্তু ব্যাংক কেটে রাখে। কেটে রাখে, হ্যাঁ। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন ওই একটু আগে আমি যে স্ল্যাবের কথা বললাম, যে প্রথম 3 লাখে দিতে হবে না, পরবর্তী 1 লাখে 5% দিতে হয়। এখন এই টাকাটা তার সে স্ল্যাবে আসবে, তিনি কোন স্ল্যাবে পড়েছেন। তার যদি 5%-এর মধ্যে পড়েন তিনি, তাহলে তিনি ট্যাক্স বাড়তি দিতে হবে না, বরং আরো তিনি বাকি 5% পাবে। ব্যাংক যদি 10% কেটে রাখে, তাহলে গভর্নমেন্টের কাছে সে 5% পাওনা হয়। আর যদি তিনি 15%-এ বা 20%-এ পড়েন, সেক্ষেত্রে কিন্তু তাকে আরো 5% ট্যাক্স রিটার্ন ফর্মের সাথে জমা দিতে হয়। তো যারা আমরা ফ্রিল্যান্সার আছি, এটা তো আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই না? হ্যাঁ, এটা আপনাদের ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। আপনাদের ট্যাক্স মুক্ত হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে যে আয়টা করছেন সেটা। কিন্তু আমাদের টাকা যদি বিনিয়োগ করে কোনো কিছু ইনকাম করি বা করি, ওটাতে ট্যাক্স দিতে হবে, এই তো? ওইটাতে ট্যাক্স দিতে হবে, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওইটা যদি ট্যাক্স আসে। আচ্ছা, টিয়া উনি উনি রুবেল ভাই আরেকটা প্রশ্ন করছেন, উনি অনেকগুলো প্রশ্ন করছেন, খুব গুরুত্বপূর্ণ আরেকটা হ্যাঁ, প্রশ্ন। ওনার কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, আমি খেয়াল করছি। টিএন টিন রেজিস্ট্রেশন প্রাপ্ত ফ্রিল্যান্সারদের প্রতি বছর আয়কর সার্টিফিকেট পেতে হলে কি নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে, নাকি শুধু রিটার্ন জমা দিলে হবে? এটা তো আমরা উত্তর দিছি, তাই না? আমাদের না, এটা একটু ভিন্ন কোশ্চেন ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে, টিন রেজিস্ট্রেশন করার পরে কেউ যখন রিটার্ন ফর্মটা সাবমিট করে, তখন তাকে অ্যাকনলেজমেন্ট দেয়া হয় বা প্রাপ্তি বলা হয় যেটাকে, আচ্ছা আচ্ছা। যে তিনি যে ট্যাক্সটা জমা দিয়েছেন সেই অ্যাকনলেজমেন্টটা হয়। এছাড়াও ট্যাক্স সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র একটা জিনিস আছে যেটা ট্যাক্স অফিস দিয়ে থাকেন। সেটার জন্য উনার কোশ্চেনটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কর দিতে হয় কিনা। না, নির্দিষ্ট পরিমাণ কর দিতে হয় না, উনি এটা এমনিতেই নিতে পারেন। এটার জন্য কোনো নির্দিষ্ট আমরা যখন পরিমাণ ট্যাক্স দিতে হবে না। কর অফিসে যখন সার্টিফিকেট জমা দিব, তখন হচ্ছে কর আমাদেরকে অফিসে রিটার্ন ফর্ম জমা দেবো ভাইয়া, কর অফিসে আমরা রিটার্ন ফর্ম জমা দেবো, সাথে সাথে ওনারা একটা অ্যাকনলেজমেন্ট দেবেন যে ট্যাক্সটা তিনি জমা দিয়েছেন। আচ্ছা, ওটা আমরা পরে আসতেছি ফর্ম ফিল আপের ওখানে, তাই তো? হ্যাঁ, এটা ওখানে, হ্যাঁ এটা আমরা ওখানে আসতেছি। আচ্ছা। কিন্তু উনি ওনার কোশ্চেনটা হচ্ছে যে সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে কি নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে কিনা। না, সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে না, উনি এমনিতেই সার্টিফিকেট নিতে পারে, ওনার কর আসুক বা না আসুক। আচ্ছা আচ্ছা। অনলাইনে এবছর তো দেওয়া যাচ্ছে না, আমরা এটা আগে বলছি। তারপরে হচ্ছে এখন পর্যন্ত দেয়া যাচ্ছে না ভাই, এখানে হ্যাঁ, একটা কনফিউশন তৈরি হতে পারে। এখন এখন পর্যন্ত পর্যন্ত দেয়া দেওয়া যাচ্ছে যাচ্ছে না। না, যদি ঘোষণা আসে 30 তারিখ পর্যন্ত হ্যাঁ, সময় আছে। আচ্ছা, 30 তারিখের পরে কেউ যদি মানে জমা দিতে চায় একর রিটার্ন, সেক্ষেত্রে মানে তাকে কি কোনো জরিমানা দিতে হবে কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এই কোশ্চেনটাও। 30 তারিখের পরে যদি কেউ জমা দিতে চায়, তাহলে তাকে 30 তারিখের মধ্যেই একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যেটাকে টাইম প্রেয়ার এক্সটেনশন বলা হয়, যেটা হচ্ছে সে তার টাইম বাড়িয়ে দেওয়ার জন্য। সংশ্লিষ্ট সার্কেল তখন তার অ্যাপ্লিকেশনটা বিবেচনা করে তাকে 1 মাস বা 2 মাসের সময় বাড়িয়ে দেবে জমা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে তার কোনো জরিমানা আসবে না। তবে যে ট্যাক্সটা আসবে তার, সেই ট্যাক্সের উপর 2% হারে প্রতি মাসে তাকে ইন্টারেস্ট দিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন উনি করেছেন যে হ্যাঁ, অনেক ফ্রিল্যান্সার বিভিন্ন মার্কেট প্লেসে টিআইএন জমা দেওয়ার জন্য টিএন সার্টিফিকেট উত্তোলন করেছে, প্রায় 2 বছর 2-3 বছর হয়ে গেছে, কিন্তু রিটার্ন জমা দেয়নি। তাদের করণীয় কি? এটা আমরা উত্তর দিচ্ছি, তাই না? এটা আমরা আলোচনা করেছি। হ্যাঁ, আমরা হ্যাঁ, আগে করছি। তারপরে জরিমানা ধরালে সেটা মকুব পাওয়া যায়, ওটা হচ্ছে এই বছর আপনি জমা দিবেন আর কি, শুধুমাত্র এই বছরেরটাই না, জমা দিবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি কোনো জরিমানা আসে, সেই ক্ষেত্রে হচ্ছে সংশ্লিষ্ট সার্কেল কত টাকা জরিমানা করবে, সেটা সংশ্লিষ্ট সার্কেল কতটুকু মওকুফ করবে, সংশ্লিষ্ট সার্কেল দেখবে সেটা। তাদের ব্যাপার। তো সেক্ষেত্রে তো হ্যাঁ, তাদের ব্যাপার। মানে কোনো একজন লয়ারকে সাথে আলাপ করলে মানে বেটার হয়, তাই না? যদি হ্যাঁ, একজন জরিমানা লয়ারের সাথে আলাপ করলে ব্যাপার, কিন্তু এই ক্ষেত্রে সর্বোচ্চ কত জরিমানা করবে সেটার বিধান রয়েছে। এটার সেটা হচ্ছে পার ডে, হ্যাঁ পার ডে 50 টাকা, বা যে ট্যাক্স আসবে সেটা 2%, দুইটার মধ্যে যেটা বেশি। আচ্ছা, আমরা ওদিকে আর যাচ্ছি না, যেহেতু হ্যাঁ, সেটা ওটা একটু অনেক বড় ডিটেলস হয়েছে। আচ্ছা, হ্যাঁ,
ওটা একজন লয়ার, এরকম যদি কিছু হয় তাহলে লয়ারের সাথে আলাপ করলে বেটার হবে। তবে আলাপ করা এই better হবে। বছরে মানে প্রথম হ্যাঁ বছরেরটা জমা দিতেই এটাই বেটার হবে আর কি, সাধারণত তারা করে না আর কি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে অনেক ফ্রিল্যান্সারই মানে টিনের ব্যাপারে আগ্রহী না, এটা সুবিধাটা কি এবং অসুবিধাটা কি? টিআইএন এর অনেক সুবিধা রয়েছে। আহ, অসুবিধা বলতে সেরকম ডিরেক্ট কোনো অসুবিধা নাই, প্রতি বছর রিটার্ন সাবমিট করতে হয়, এটাকে আমরা একটা অসুবিধা বলতে পারি বিভিন্ন ইয়েতে। সুবিধা হচ্ছে যেটা ভাইয়া শুরুতেই আলোচনা করছিলেন, যে বাইরে কেউ যদি যেতে চায় সেক্ষেত্রে তার টিম চায়, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, ফার্স্ট ওয়ার্ল্ডে সেক্ষেত্রে টিম চায়। কোনো কোনো এম্বাসি শুধুমাত্র টিম না, রিটার্ন ফর্মও চায়, যে আসলে যে লোকটা এখান থেকে যাচ্ছে সে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে কিনা, দিলে তার কিরকম দিচ্ছে, বা তার ইনকামের সাথে এম্বাসিতে যে তার ইনকাম ঘোষণা করেছেন, তার ওয়েলথ স্টেটমেন্ট ঘোষণা করেছেন, সেটা ম্যাচিং করে কিনা, এই জন্য বেসিক্যালি এম্বাসি গুলো চায়। এছাড়া গভর্নমেন্ট বিভিন্ন জায়গাতে বাধ্যতামূলক করে দিয়েছেন, যেমন কেউ যদি ব্যাংক থেকে লোন নিতে যায়, ক্রেডিট কার্ড করতে যায়, এই সমস্ত ক্ষেত্রে টিন ছাড়া এগুলো এখন আর করা যায় না। এই সমস্ত সুবিধা যদি আমাদেরকে নিতে হয় সেক্ষেত্রে হচ্ছে টিন করা লাগে। আর অসুবিধা তো বললামই যে এটাই মানে সম্ভবত একমাত্র অসুবিধা, প্রতি বছর তাকে রিটার্ন সাবমিট করতে হয় সবকিছু দিয়ে, এছাড়া আর সেরকম অসুবিধা দেখি না। আচ্ছা, টিন সার্টিফিকেট উত্তোলনের পূর্বে আয়ের জমা টাকা কিভাবে রিটার্নে প্রদর্শন করতে হয়, এটা সংক্ষেপে। আচ্ছা, এটা আমরা রিটার্ন ফর্ম করার সময় আচ্ছা বলবো, আচ্ছা সেটা আচ্ছা ব্যালেন্স বিএফ হিসেবে মেনশন করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সারের নিজের নামে যদি কোনো জমি জমা থেকে থাকে তা কিভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে? হতে পারে সেই জমি ক্রয়ের সম্পূর্ণ টাকা ফরেন রেমিটেন্স নয়, অথবা ফ্রিল্যান্সিং শুরু করার আগে আয়ের টাকা, কিন্তু তখন টিআইএন ছিল না। এটাও আমরা ভাইয়া ফর্ম ফিল আপের সময় বলে আচ্ছা দেবো আচ্ছা, ভেরি গুড। যে কিভাবে এটা করবো। আচ্ছা, টিন করার পরে এটাকে তো আসলে আর মুছে ফেলা বা বাতিল করা সম্ভব না, তাদের তো হ্যাঁ, আসলে সাবমিট করতেই হবে, তাই এই তো? উনি এই প্রশ্ন মুহূর্তে রিটার্ন করেছেন। সাবমিট করতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আয়কর রিটার্ন সাবমিট করার জন্য কি আইনজীবী আবশ্যক নাকি নিজে নিজেও করা যায়? না, আয়কর রিটার্ন সাবমিট করার জন্য এনজিবি আবশ্যক না। নিজে নিজে করা তবে যায়। কেউ যদি হ্যাঁ, নিজে নিজেই করা যায়, তবে কেউ যদি মনে করে যে তিনি আইনজীবীর মাধ্যমে তিনি জমা দেবেন, সেক্ষেত্রে তিনি জমা দিতে পারেন। সমস্যা হচ্ছে এই জায়গাতে যে আয়কর রিটার্ন কোন কোন জায়গায় তার ট্যাক্স এক্সেম্পশন রাখছে, কোন কোন জায়গায় রিবেট রেখেছে, ওয়েলথ স্টেটমেন্টটা তিনি কিভাবে সাজাবেন, সবকিছু ঠিক মতো হচ্ছে কিনা, সেই জায়গাতে শিওর হওয়া। সেই জায়গাতে যদি তো কেউ আসলে শিওর কেউ হতে যদি পারে শিওর যে হয় আমি তো ঠিক সমস্যা নেই, কাজটাই আমার করছি, পরিচিত অনেকে আর আছে কোনো সমস্যা নাই। নিজে নিজেই করেন হ্যাঁ, এবং নিজে কেউ নিজে যদি নিজে নিজেই করতে করতেছে, পারে, সমস্যা নাই। এক্স্যাক্টলি সেই কথাটা বলছি, কেউ যদি নিজে নিজে করতে পারে সে করতে পারে, আইনগতভাবে কোনো ঝামেলা নেই। আচ্ছা, করদাতা হিসেবে আইডি কার্ড পাওয়ার জন্য করণীয় কি? করদাতা হিসেবে আইডি কার্ড বলতে আসলে তিনি কি মেনশন করেছেন আমি ঠিক বুঝতে পারছি না। সার্টিফিকেটের কথাই বলতেছে, তাই না? আয়কর হ্যাঁ সার্টিফিকেট যেটা, সম্ভবত আর গভর্নমেন্ট রেমিটেন্স 2 বছর আগে একটা কার্ডের ব্যবস্থা করেছেন তিনি, গভর্নমেন্ট। সেই কার্ড হচ্ছে ট্যাক্স কার্ড হিসেবে পরিচিত, কিন্তু গত বছর গভর্নমেন্ট আবার এই ট্যাক্স কার্ডটা রাখেন নাই। কাজেই উনি এই আইডি কার্ড বলতে কি বোঝাচ্ছেন সেটা আমি ঠিক ক্লিয়ার করতে পারলাম না। আচ্ছা, আমরা মোটামুটি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছে, আর কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা হ্যাঁ আমাদের ফর্মে চলে যাব। আচ্ছা, যাদের টিন সার্টিফিকেট আছে কিন্তু কোনো ইনকাম নেই, তাদেরকে রিটার্ন দাখিল করার সময় কোন কোন এটা আমরা ফর্মে আলাপ করব আর কি। হ্যাঁ, ফর্মে অ্যালাউ করবো, এক্স্যাক্টলি। আহ, আচ্ছা, মোটামুটি আমরা সব কোশ্চেন নিয়ে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি যেটা কোশ্চেন চলে বলতেছিলাম যে আসছে। প্যানিয়ার থেকে সরাসরি ব্যাংকে এসে তো উইথড্র করি, তো রেমিটেন্স সার্টিফিকেট আপনি ওই ব্যাংকে এসে থেকে নেবেন, কোনো সমস্যা নেই, ইজি ব্যাপার। তো ঠিক আছে, আমরা হ্যাঁ, তাহলে আমাদের সমস্ত কোশ্চেন এর অ্যান্সার দিয়ে ফেলেছি। তোমার কাছে কি আর কোনো কোশ্চেন আছে বা কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে যেটা বাদ পড়ে গেছে বলে মনে আহ, হয়? না, গুরুত্বপূর্ণ সেরকম আর কোনো কোশ্চেন নেই তাহলে আমার আমাদের হাতেও। প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ করতেছি। আমরা এখন ফর্মে চলে যাব। ফর্মের এটা ভিডিও আকারে ভিডিওর সাথে যুক্ত হবে, আপনারা দেখতে পারেন। তো এখন আমরা জানবো ট্যাক্স রিটার্ন সাবমিটের জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে। প্রথমে আসছে কপি অফ এ ন্যাশনাল আইডি কার্ড, তারপরে 1 কপি ছবি লাগবে, 2 নম্বর।
3 নাম্বার হচ্ছে স্যালারি হ্যাঁ, সার্টিফিকেট, কেউ যদি চাকরি করে তাহলে তার এটা চাকরি লাগবে, করে তাই তো? থাকে স্যালারি আচ্ছা, সার্টিফিকেট 4 লাগবে। নাম্বার হচ্ছে কপি অফ চালান, এটা কি জিনিস? এই চালানটা হচ্ছে কেউ যখন কোনো কোম্পানি যখন কাউকে স্যালারি সার্টিফিকেট দেয়, সেই স্যালারির এগনেস্টে কিছু ট্যাক্স কেটে রাখে, যেটাকে টিডিএস বা ট্যাক্স ডিডাকশন এট সোর্স বলে। সোর্সে যে ট্যাক্সটা কেটে রাখে সেটার চালান। আচ্ছা, টিন সার্টিফিকেটের একটা কপি 5 নম্বর। হ্যাঁ, 6 নম্বর হচ্ছে কপি অফ অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট অফ লাস্ট ইয়ার রিটার্ন, এটা কি জিনিস? হ্যাঁ, কেউ যদি দ্বিতীয় বছর জমা দেয়, তাহলে প্রথম বছরের যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আমি যেটা বললাম যে প্রাপ্তি একটা দেবে যে আমি গতবার ট্যাক্স দিয়েছি, সেই কপিটা পরের বছর দেওয়ার সময় সেটা এনক্লোজ করে দিতে হবে। আচ্ছা, 7 নম্বর হচ্ছে কপি অফ ব্যাংক স্টেটমেন্ট অফ সেভিং অ্যাকাউন্ট, এটা হচ্ছে যে যাদের যে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেগুলো জমা দেবে, এই তো? অ্যাকাউন্ট আছে সেগুলো জমা দিতে হবে। এখানে স্টেটমেন্ট থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমরা গত ফাইন্যান্সিয়াল ইয়ারে দেব। যেমন এইবার জমা দেওয়ার সময় আমরা দেব 1 জুলাই 2019 থেকে 30 জুন 2020 পর্যন্ত আমাদের সব ট্রানজেকশন সবকিছু এই সময়কার মধ্যে হবে। ব্যাংক স্টেটমেন্টও এই সময়কার নেব আমরা। মানে জুলাই, গত মানে জুলাই 2019-এর জুলাই থেকে 1 তারিখের থেকে শুরু করে এই বছর 30 জুন 2020 পর্যন্ত। আমরা তো জুনের আগে জমা দিচ্ছি, মানে সরি জুনের ভিতরে, তাহলে যেই তারিখ পর্যন্ত হয় সেই তারিখ পর্যন্তই তো? আমরা জুন পর্যন্ত আমাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আমাদের সব হিসাব কিতাব ওই পর্যন্ত হবে। আর জমা তো দিচ্ছি আমরা এখন নভেম্বরে জমা দেব, আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা, আমাদের বুঝতে হিসেব পারছি। আসবে 30 জুন 2020 পর্যন্ত। 30 জুন 2020, তাহলে আবার একটু ক্লিয়ার করি যে 2019-এর 1 জুলাই 1 জুলাই থেকে শুরু করে 2020-এর 30 জুন 30 জুন, হ্যাঁ এই পর্যন্ত আমার যা যা আছে ব্যাংকের স্টেটমেন্ট, এটা আমি হ্যাঁ, জমা দিব। আচ্ছা, স্টেটমেন্ট থেকে very good. আমাদের সবকিছুই এই সময়কার মধ্যে আচ্ছা হবে। আচ্ছা, শুধু ব্যাংক না, আমারও একেবারে ক্লিয়ার সব হলো। হিসাবই আমাদের এই। আচ্ছা আচ্ছা, কপি অফ ডিপিএস স্টেটমেন্ট, যদি ডিপিএস থাকে তাহলে এটা। হ্যাঁ, কারো যদি ডিপিএস থেকে থাকে সেটা। কপি অফ ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, এফডিআর, এফডিআর এর কপি। এফডিআর, হ্যাঁ এফডিআর কপি অফ সেভিংস সার্টিফিকেট বা বন্ড। হ্যাঁ, সেভিংস সার্টিফিকেট যেটা আমরা সঞ্চয়পত্র বলে থাকি সেটা, আচ্ছা, 11 অথবা নম্বর কারো হচ্ছে যদি বন্ড কপি অফ থাকে। লোন স্টেটমেন্ট, আমরা যদি কোনো লোন নিয়ে থাকি। হ্যাঁ, লোন নিয়ে থাকি যদি কারো সেটা, এবং প্রথমবারের ক্ষেত্রে কিন্তু লোন স্টেটমেন্টের পাশাপাশি লোন স্যাংশন লেটারও লাগবে। ব্যাংক একটা লোন স্যাংশন লেটার দেয়, সেটাও লাগবে প্রথম যখন লোনটা নেবে সেই ক্ষেত্রে। আচ্ছা, 12 নম্বর হচ্ছে কপি অফ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, লাইফ হ্যাঁ, ইন্স্যুরেন্স যদি থাকে তার প্রিমিয়ামের ইন্স্যুরেন্সের কপি লাগবে। 13 নম্বর হচ্ছে কপি অফ এ ডেস্কটপ ল্যাপটপ পারচেজ বিল, কেউ যদি ল্যাপটপ এবং পারচেজ করে থাকে সেটার বিল। এগুলোর কি বিল দেওয়া লাগে? হ্যাঁ, ল্যাপটপ এবং ডেস্কটপের বিলে রিবেট আছে ভাই। মানে হচ্ছে যে ছাড় আছে কিছু? হ্যাঁ, ছাড় আছে কিছু, আমরা সেটা ফর্ম ফিল আপের সময় আলোচনা করব। আচ্ছা, 14 নম্বর হচ্ছে কপি অফ ভেহিকেল, যদি কেউ কার কিনে মানে গাড়ি কিনে থাকে তাহলে। আচ্ছা, গাড়ি কেনার সময় হচ্ছে গাড়ি কিনলে প্রতি বছর গাড়ির জন্য একটা এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়। সেটার কপিটা যখন এখানে দেবে তখন সেই ট্যাক্সটা কমে যাবে, কারণ সে তো আগেই সেই ট্যাক্সটা পে করে দেয়। আচ্ছা, 15 নম্বর হচ্ছে কপি অফ ল্যান্ড অ্যাপার্টমেন্ট পারচেস ডকুমেন্ট, কেউ যদি অ্যাপার্টমেন্ট এবং জমি কিনে থাকে তার ডকুমেন্ট। তার ডকুমেন্ট এক্স্যাক্টলি। 16 নম্বর হচ্ছে কপি অফ ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট পারচেস বিল। পারচেজ বিল। তাহলে এই 16টা জিনিস হচ্ছে আমাদের জমা দিতে হবে, যার এই যেটা 16টা আছে। জিনিস জমা দিতে হবে। এছাড়া বড় ধরনের যদি কোনো ট্রানজাকশন বা বড় ধরনের যদি কোনো কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে এখানে অ্যাড করে দেবে। যেমন যেমন হচ্ছে কেউ ল্যান্ড কিনে নেয়, কিন্তু হচ্ছে ল্যান্ডের জন্য সে ইনস্টলমেন্ট দিচ্ছে, আচ্ছা তাহলে এটা তার একটা এক্সপেন্স না, এটা এই এক্সপেন্সটা তো বড় এক্সপেন্স হয়ে থাকে। আচ্ছা সেই ক্ষেত্রে সেগুলোর ডকুমেন্ট এটার সাথে দেবে। সেটা রিটার্নের কোন জায়গায় দেখাবে সেটাও আমরা আলোচনা করব। আচ্ছা, যা হোক আমরা লিস্টটা পেয়ে গেলাম, এখন আমরা ফর্মে যেতে পারি, ঠিক আছে? আমরা এখন নেক্সট ফর্ম হ্যাঁ, দিচ্ছি। এখন আমরা ফর্মে এই এই ভিডিওটা এটা ভিডিওর সাথে অ্যাড হবে যাতে সবাই বুঝতে পারে, এবং এটা আমরা কপিও আমরা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ফর্মে সেটা চলে একটু যাচ্ছি। ভালো হবে। এটা হচ্ছে আমাদের ফর্ম, এটা হচ্ছে 8 পাতার একটা ফর্ম। ফর্মের ব্যাপারে তুমি একটু বলো আমাদের যে এই ফর্মটা আচ্ছা, আসলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, যেহেতু আমরা আচ্ছা, অনলাইনে করতেছি না, এটা অফলাইনে, তাই তো? অফলাইনে। হ্যাঁ, ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য অনেকগুলো ফর্ম রয়েছে বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে। আয়কর অধ্যাদেশ 1984 সালের
আইন অনুযায়ী এই ফর্মগুলো তৈরি করা হয়েছে। তো আমরা আলোচনা করব যেটা সবচেয়ে জনপ্রিয় ফর্ম এবং সবচেয়ে বহুল প্রচলিত যে ফর্মটা, সেই ফর্ম নিয়ে। এই ফর্মের একটা নাম আছে সুন্দর, এই ফর্মের নাম হচ্ছে আইটি 11 ঘ। আইটি 11 ঘ এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, আইটি আইটি 11 11 ঘ। ঘ। ভেরি গুড। হ্যাঁ, আইটি 11 ঘ। আচ্ছা, এই আমরা একটু ফর্মের নাম হচ্ছে এটা। সংক্ষেপে সংক্ষেপে আমাদের কি কি লাগবে এটা আমরা একটু আলোচনা করি। আমাদের মানে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আচ্ছা সংক্ষেপ করতে হবে আর কি। তো আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা নাম দেখতে পাচ্ছি, সেলফ, ইউনিভার্সাল সেলফ এবং নরমাল। আমরা এই জায়গায় টিক মার্ক করে দেব ইউনিভার্সাল সেলফ, অর্থাৎ নিজে নিজেই আমরা যেটা অ্যাসেসমেন্ট করছি। বাকি দুটো নিয়ে এখন বলছি না, সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা সবাই এই জায়গাটাতে টিক মার্ক দেব, ইউনিভার্সাল সেলফ। আচ্ছা, এটা তো প্রিন্ট করে নিয়ে তারপর পূরণ করতে হবে, তাই না? এক্স্যাক্টলি, এটা অনলাইনে পাওয়া যায়, ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে তারপরে ফিল আপ করতে হবে। আচ্ছা, এখন এরপরে আমরা এখানে দিব নেম অফ দ্য এসএসসি। এখানে যে এসএসসি আছে, যার নামে আমরা ফর্মটা জমা দেব, তার নাম হবে এখানে, যে জমা দেব তার নাম। তারপরে ন্যাশনাল আইডি নাম্বার, প্রত্যেকেই ন্যাশনাল আইডি আছে, সেই ন্যাশনাল আইডির এগনেস্টে কিন্তু 3টা হয়, সেই ন্যাশনাল আইডি নাম্বারটা আমরা এখানে মেনশন করব। ইউটিন, ইউটিন যদি থেকে থাকে, এটা আলোচনা আমরা না করি তাহলে বড় হয়ে যাবে অনেক, আমাদের অনেক ঝামেলা হবে, ইউজুয়ালি এটা খুব একটা থাকে না। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে টিন। 4 নাম্বারে আমাদের যে 3 নাম্বার আছে, সেই 3 নাম্বারটা এখানে মেনশন করব 4-এ। 5 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্কেল এবং টেক্সাস জোন লেখা আছে। এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের টিন, যদি আমরা খেয়াল করি আমাদের টিনে সার্কেল এবং জোন লেখা থাকবে। আমরা ঠিক সেটাই এখানে বসিয়ে দেবো, যে আমার টেক্সের জোন কত এবং সার্কেল কত। আচ্ছা, তারপরে 6 নম্বরে এরপরে 6 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এতক্ষণ যাবত আমি বলেছি যে আমাদের ইনকাম ইয়ারের কথা, যে আমরা কোন সময়কার জিনিসগুলো আমরা আমাদের এক্সপেন্ডিচার ইনকাম আমরা দেখাবো। সেটা হচ্ছে বললাম 1 জুলাই 2019 থেকে 30 জুন 2020 পর্যন্ত। এই সময়টাকে বলা হচ্ছে আমার ইনকাম ইয়ার, অর্থাৎ এই সময়টাতে আমি ইনকাম করেছি। আর অ্যাসেসমেন্ট ইয়ার হবে তার পরের বছরটাই। এই অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা লিখবো তাহলে 2020-2021। এইখানে অনেকে একটা কনফিউশন তৈরি হয় যে এখানে আমরা আসলে কোনটা লিখবো। খুব সহজ কথা, এখন আমরা যদি নভেম্বরে যদি জমা দিই, তাহলে এখানে প্রথমে 2020 আসবে, একটা হাইফেন দিয়ে লিখবো 2021। অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2020-21। 7 নম্বর 7 নম্বরে রেজিডেন্সিয়াল স্ট্যাটাস, রেজিডেন্ট অর নন রেজিডেন্ট। কেউ যদি, যেহেতু আমরা সবাই এই দেশেই থেকে ইনকামটা করছি, তাহলে আমরা সবাই হচ্ছে এখানে রেজিডেন্ট। এখানে রেজিডেন্ট আমরা টিক দেব। এবার 8 নম্বরে স্ট্যাটাস দেয়া আছে, এটা আমরা ইন্ডিভিজুয়াল ফর্ম জমা দেব। এখানে আমরা ইন্ডিভিজুয়াল টিক মার্ক দেব। আচ্ছা, আমরা কিন্তু এখানে শুধুমাত্র ফ্রিল্যান্সারদের কথা বলতেছি, ঠিক আছে? ফ্রিল্যান্সার, এক্স্যাক্টলি, শুধুমাত্র সেই অনুযায়ী আমি কথাটা বলছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। এবার নেম অফ দ্য এমপ্লয়ার্স অর বিজনেস, এটা আমাদের নাই। নরমালি ফ্রিল্যান্সাররা তো তারা এমপ্লয়ার হিসেবে কাজ করছে না, নিজেরাই করছে। 9 নাম্বার তাদের লাগবে না। 10 নাম্বার ওয়াইফ অর হাজব্যান্ড নাম, এটা আমরা জানি, যদি থাকে তাদের মেনশন করে দেবো। ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো আমরা ডিটেলস আর বলার কিছু নাই এগুলোতে। ডেট অফ বার্থ এখানে বলার কিছু নাই। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেটা দেবে। অফিস আচ্ছা, যদি থেকে থাকে, কর অঞ্চল হ্যাঁ, যেটা হয় এটা কি পার্মানেন্ট অ্যাড্রেসের উপর ভিত্তি করে নাকি না প্রেজেন্ট? এটা বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে, কখনো অ্যাড্রেসের উপর ইয়ে করে, কখনো এমপ্লয়ারের উপর ভিত্তি করে, কোন জায়গায় কাজ করছে সেটার উপর ভিত্তি করে হয়। কখনো কোম্পানি নামের, যেমন গ্রামীণ ফোনে যারা জব করছে, গ্রামীণ ফোনের রেফারেন্স দিয়ে কেউ যদি করে, সেটা সবাইকে কর অঞ্চল 13-তে নিয়ে যাচ্ছে, সবাই কর অঞ্চল 13-তে জমা দেয় গ্রামীণ ফোনের। সেক্ষেত্রে এমপ্লয়ারকে ইয়ে করছে, আচ্ছা, যাই হোক, সার্টিফিকেটে যেটা লেখা থাকবে আমরা ওটাতে দিব। ওইটাতে জমা দেবো। টেলিফোন নাম্বার, বিজনেস অফিস, টেলিফোন নাম্বার, বিজনেস অফিস, ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার, কারোর যদি বিন থেকে থাকে সেই ক্ষেত্রে এটা দেবে। এটা নরমালি পার্সনের তো ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার হয় না। হ্যাঁ, এটা না। এইবার আমরা গুরুত্বপূর্ণ দ্বিতীয় পাতায় চলে আসি। আচ্ছা, দ্বিতীয় পাতা চলে আসছি আমরা। এখানে আছে একটা টেবিল আছে, স্টেটমেন্ট অফ ইনকাম ডিউরিং দ্য ইনকাম ইয়ার অফ
এন্ডেড অন আচ্ছা, হ্যাঁ, এন্ডেড অন আমরা এখানে কত লিখবো? এন্ডেড অন 30 জুন 2020। 20। হ্যাঁ, আমাদের ইনকাম ইয়ার একটু আগে আমি বললাম যে ইনকাম ইয়ার আমরা কত দেবো। ইনকাম ইয়ারের ক্ষেত্রে আসবে সেই 1 জুলাই 2019 থেকে 30 জুন 2020। তাহলে এখানে আমরা লিখবো এন্ডেড অন 30 জুন 2020। 20। হ্যাঁ, এটা লিখবো। এরপরে আসছে কয়েকটা খাতের কথা বর্ণনা করা আছে এখানে। আমরা যদি দেখি স্যালারিজ, কারো স্যালারি থেকে যদি আসে সেটা আসবে। ফ্রিল্যান্সারদের স্যালারি থেকে না কারো কারো আসবে, যেটা আমরা ওই যে দুই একজনের কথা শুনলাম এমপ্লয়ি হিসেবে যারা বললো হ্যাঁ, চাকরি তাদের করছে পাশাপাশি এখানে, ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এখানে এটা স্যালারি হিসেবে কত আসছে সেটা দেবে। আর যদি সিকিউরিটিজ থেকে থাকে সেক্ষেত্রে কত আসছে এটা সেখানে এখানে সেটা বসাবে। কারো 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 এগ্রিকালচারাল ইনকামও আছে, ফ্রিল্যান্সিং এর পাশাপাশিও তো এগুলা থাকতে পারে একজনের। হ্যাঁ হ্যাঁ, থাকতেই পারে, অনেকের কৃষি কামার হ্যাঁ, আছে। হ্যাঁ, এগুলো থাকতে পারে, তারা এই জায়গায় সেই ইনকাম গুলো বসাবে। তারপরে ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, কেউ কেউ পাশাপাশি অন্য একটা বিজনেস করছে, সেখানে কত টাকা আসছে সেটা এখানে দেবে। এইভাবে আমরা যদি দেখি স্পাউস আর মাইনর চাইল্ড, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা 7 নম্বরে দেখি কারো কারো স্পাউসের 3 নাই কিন্তু তাদের কোনো ইনকাম আছে, হতে পারে সেটা, সেই ক্ষেত্রে তারা এখানে সেটা দেখাতে পারে 7 নম্বরে। আমরা 8 নম্বরে ক্যাপিটাল গেইন যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখাতে পারি। আর ইনকাম ফ্রম আদার সোর্স অনলাইন, এই যে আমরা সোর্স গুলো বর্ণনা করা হয়েছে সেটার বাইরেও কোনো কোনো ইনকাম সোর্স থাকতে পারে কারো, এখানে সেই টাকাটা লিখবে। তারপর 10 নম্বরে হচ্ছে টোটালটা বসাবে 1 থেকে 9 পর্যন্ত তার যে টোটাল ইনকাম সেখানে। এখন পর্যন্ত কিন্তু আমরা ফ্রিল্যান্সাররা কোথায় বসাবে আমরা কিন্তু এখনো সেটা পাই নাই। এখনো পাইনি। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে ফরেন ইনকাম, কারো যদি ফরেন ইনকাম থেকে থাকে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে ভুল করে থাকে, 11 নম্বরে এসে ফরেন ইনকামে বসিয়ে দেয় ফ্রিল্যান্সারদের ইনকামটাকে, এটা কিন্তু ভুল হবে, এখানে না। ফ্রিল্যান্সারদের এটা আমরা এখনো পাই নাই। তাহলে টোটাল ইনকাম কত আসছে সেটা এখানে লিখবে, 10 এবং 11 দুটো মিলিয়ে। তারপরে ট্যাক্স লেভিয়েবল অন টোটাল ইনকাম, অর্থাৎ মোট কত টাকার উপর তার ট্যাক্সটা ধার্য হবে, লেভিয়েবল হবে, সেটা এখানে মেনশন করবে আগের গুলা থেকে। এইবার কারো যদি ট্যাক্স রিবেট পেয়ে থাকে 14 নম্বরে, এগুলোর মধ্যে আমি একটু আগে বলছি যে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স রিবেট পাওয়া যায়, সেই রিবেটের পরিমাণটা এখানে বসাবে। ট্যাক্স রিবেট নিয়ে কি একটু আলোচনা করি ভাই 1 মিনিট? হ্যাঁ, শিওর, সংক্ষেপে ট্যাক্স আর কি। রিবেটটা, হ্যাঁ, ট্যাক্স রিবেটটা হচ্ছে কারো ওই স্ল্যাব অনুযায়ী যদি আমরা খুব ক্যালকুলেশন করার পরে দেখা যায় কারো যদি 1 লাখ টাকা ট্যাক্স আসছে, কিন্তু গভর্নমেন্ট বলছে না এই 1 লাখ টাকা তাকে ট্যাক্স দিতে হবে না, কিছু কিছু খাতে সে যদি ইনভেস্ট করে তাহলে সেখানে তার ট্যাক্সটা কমে আসবে। এই ক্ষেত্রে একেবারে স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে কোন কোন খাতে সে ট্যাক্স রিবেটটা পাবে। এটা হতে পারে ডিপিএস, তো যদি ডিপিএস করে থাকে ডিপিএস, তারপরে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, কেউ যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ ক্রয় করে থাকে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেক্ষেত্রেও সেটার উপর তার ট্যাক্স রিবেট পাবে। কৃষি ক্ষেত্রে। তারপরে ল্যাপটপ অফ ডেস্কটপ যদি কেউ কিনে থাকে আচ্ছা আচ্ছা, কৃষি ওই ক্ষেত্রে নাকি ফাইন্যান্সিয়াল ইয়ারে, শুনছি যে বিনিয়োগ করলে কিছু ট্যাক্স রিবেট পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু সেটা এগ্রিকালচারাল ইনকামে সেটা হয়ে আসবে এখানে। আচ্ছা, exactly যাই আমরা হোক, আমরা শুধুমাত্র যারা ফ্রিল্যান্সার আছে আমাদের তো আর এগুলো লাগতেছে না, তাই না? না, কারো যদি অন্য খাতে ইনকাম থেকে থাকে তাদের সেক্ষেত্রে জন্য, এখানে আসবে, তাদের জন্য, আদারওয়াইজ লাগছে যেহেতু না। আমাদের অন্য খাতে ইনকাম নেই, আমরা ফুল টাইম আচ্ছা, ফ্রিল্যান্সার, হ্যাঁ, তো আমাদের এগুলো আচ্ছা, কিছু লাগতেছে না। আচ্ছা, তাহলে এগুলো কিছু লাগছে না। তারপর ট্যাক্স পেয়াবল ডিফারেন্স এখানে বলাই দেওয়া আছে যে 13 এবং 14 এর মধ্যে যে পার্থক্যটা তৈরি হবে এই টাকাটা এখানে কত। এরপরে এখানে 16 নম্বরে কয়েকটা বিষয় দেয়া আছে, সেগুলো হচ্ছে ওই যে সোর্সে কারো যদি ট্যাক্স কেটে থাকে সেটার ক্ষেত্রে বলা হয়েছে, কারো যদি অ্যাডভান্স দিয়ে থাকে সেটা কত, এই ডিফারেন্ট গুলা এখানে দেয়া আছে। এখানে সি নাম্বার একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে সি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কেউ ট্যাক্স ক্যালকুলেশনের পরেও তাকে যদি বাড়তি কোনো ট্যাক্স দিতে হয় সেই ক্ষেত্রে এখানে সি নাম্বারে সে মেনশন করবে সেটা কত টাকা তাকে দিতে হচ্ছে ট্যাক্স। আর যদি ট্যাক্স এসে থাকে, ফ্রিল্যান্সারদের যদি অন্য কোনো ইনকাম থাকে সেই ক্ষেত্রে এগুলো আসবে, না হয় কিন্তু আসবে না।
বুঝতে পারছি। আমরা এবারে চলে যাই 17 নম্বরের ডিফারেন্সের কথা বলছে, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারবে। 18 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং ফ্রিল্যান্সারদের হচ্ছে এই জায়গাটাতেই ইনকামটা বসাতে হবে, ট্যাক্স এক্সেম্পটেড এন্ড ট্যাক্স ফ্রি ইনকাম। ভাইয়া 18 নম্বর 18 নম্বর এখানে হচ্ছে ফ্রিল্যান্সাররা বসাবে আর কি। ফ্রিল্যান্সাররা বসাবে। আচ্ছা যেমন আচ্ছা। তারা যে স্টেটমেন্টটা নেবে ব্যাংক থেকে, যে কত টাকা তারা রেমিটেন্স হিসেবে পেয়েছে, মানে ফ্রিল্যান্সিং রেমিটেন্স করে সার্টিফিকেট পেয়েছে। যেটা ওটা। হ্যাঁ, রেমিটেন্স সার্টিফিকেটে যে অ্যামাউন্টটা মেনশন করা থাকবে, যে সে একটা বছরে 5 লাখ 10 লাখ যাই হোক না কেন, এখানে সে এই কলামটাতে বসাবে। ওই সার্টিফিকেট অনুযায়ী এটা তার সে ইনকাম, ট্যাক্স ফ্রি ইনকাম। তারপরে গত বছরে সে যদি ট্যাক্স পে করে থাকে, সেটা আসবে 19 নম্বরে। এইটুকু তো ক্লিয়ার আমরা ভাইয়া? হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার হলো। তাহলে আমরা আচ্ছা, দ্বিতীয় পাতা শেষ, এরপরে হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলত একটাই ফ্রিল্যান্সারদের জন্য যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে 18 নম্বর। 18 নম্বর। এখানে তাদের ইনকামটা বসাবে। এর- এইবার ভেরিফিকেশন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আয় দিয়ে যে একটা গ্যাপ আছে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে মূলত এসএসসির নাম বসবে, যে যে ট্যাক্স ট্যাক্সটা জমা দিচ্ছে, দিচ্ছে তার নাম, ট্যাক্স পেয়ারের নাম, তারপর তার ফাদার অথবা হাজবেন্ডের নাম, আর পাশে তার 3 নাম্বারটা। এখানে 3 নম্বর বসবে। এখানে 3 নাম্বারটা বসবে, আর এই প্লেস এবং ডেট এগুলো আমরা জানি, এখানে সিগনেচার করবে, ডেট হচ্ছে যে তারিখে সাবমিট করবে সেই তারিখে। যে তারিখে সাবমিট করবে আচ্ছা, সেটা। আমরা তৃতীয় পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা তৃতীয় শিডিউল পেজে চলে শোয়িং ডিটেইলস অফ ইনকাম। হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে স্যালারির জন্য, যেহেতু ফ্রিল্যান্সারদের জন্য আমার মনে হয় এটা ডিটেইলস বলার কিছু নাই। এটা হচ্ছে যাদের যেহেতু আমরা স্যালারি থেকে স্যালারি ইনকাম নাই, আসে, যে কেউ যদি জব করে থাকে তাহলে তার এটা পূরণ করতে হবে। এইটা তার এটা পুরো আমরা এদিকে না যাই, যেহেতু আমরা ফ্রিল্যান্সার হ্যাঁ, এখানে আমরা গেলাম ফ্রিল্যান্সিং না। যেহেতু আছে সেটা না যাই। আর তারপরে হাউস প্রপার্টি, কত এই নম্বর পেজ জায়গাতে এটা? হচ্ছে কারো কারো বাড়ি আছে, সেই বাড়ি থেকে সে ইনকাম করে বাসা ভাড়া দিয়ে, রেজিডেন্সিয়াল এবং নন রেজিডেন্সিয়াল যেটাই হোক, এই সেই তাদের জন্য হচ্ছে এই শিডিউল 2টা। এটা কত নম্বর পেজ? এইটাও শিডিউল 2, জি। হাউস হ্যাঁ, শিডিউল হাউস 2তে প্রপার্টি ইনকাম। হাউস প্রপার্টি ইনকাম, এটা কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য না, এটা ফ্রিল্যান্সার, শুধুমাত্র যাদের বাড়ি থেকে বাড়ি যারা আছে। ইনকাম করে এটা তাদের জন্য। আচ্ছা, আমরা এগুলো অমিট করে যাই, যেহেতু আমরা হ্যাঁ, ফ্রিল্যান্সার। এটা আমরা যেগুলো comment করে দরকার যাই। সেগুলো করি। এর এর বাইরে যদি কেউ মানে ফ্রিল্যান্সিং এর বাইরে এগুলো থাকে, যদি ইনকামের ব্যাপারে আরো বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে ফেরদৌসের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, সে সর্বোচ্চ সহযোগিতা করবে। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভাই, অবশ্যই। এরপরে শিডিউল 3 গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে এতক্ষণ আমি যেটা বললাম, একজন ফ্রিল্যান্সারের কিন্তু লাইফ ইন্স্যুরেন্স থাকতে পারে, আর তারপরে জাকাত কন্ট্রিবিউশন বা অন্যান্য যে বিষয়গুলো থাকতে পারে, এই বিষয়গুলো এখানে আসবে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিপিএস, যে যে রিবেটের যে কথাগুলো বললাম, তাদের যদি সেগুলো থেকে থাকে, এখানে শুধু সেই অ্যামাউন্টটা মেনশন করবে। তারা যদি ডিপিএস থেকে থাকে, লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে, এখানে শুধু সেইগুলাই তারা এখানে মেনশন করবে, অনেকেরই তার তো কত টাকা সঞ্চয়পত্র আছে আছে, ডিপিএস আছে, এগুলো তখন এগুলো করতে হবে। এগুলো এখানে, হ্যাঁ, এগুলো এখানে বর্ণনা করবে। যদি এই কলামগুলোর মধ্যে সেটা না পাওয়া যায়, তাহলে 10 নম্বরে লেখা আছে আদার্স দিয়ে ইফ এনি, তাহলে সেখানে এটা লিখে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপরে এই, তাহলে এটা শেষ। এবারে হচ্ছে একটু আগে আমি কিছু ডকুমেন্টের কথা বললাম, যে ডকুমেন্টগুলো আমাদের দরকার ফর্ম ফিল আপ করার সময়। কোন কোন ডকুমেন্ট এই ফর্মটার সাথে দিচ্ছে সেটা এখানে বর্ণনা করবে, লিস্ট অফ ডকুমেন্টস ফার্নিশড। আচ্ছা, এইখানে বর্ণনা সংক্ষেপে আর কি। হ্যাঁ, সেগুলো বর্ণনা করে দেবে, যেমন স্যালারি স্টেটমেন্ট হতে পারে, ব্যাংক স্টেটমেন্ট, তারপরে হচ্ছে রেমিটেন্স স্টেটমেন্ট, এভাবে সে 1 2 3 করে এভাবে লিখে দেবে, যে এটা কিভাবে এটার সাথে লিখবে? আসলে মানে ইংরেজিতে না বাংলাতে লিখবে সে? এটা ফর্মটা সে যেভাবে ফিল আপ করে সেভাবেই। এই ফর্মটার বাংলা বাংলা ভার্সনও পাওয়া যায়, ইংরেজি ভার্সনও পাওয়া যায়। তাহলে ইংরেজিতে লিখে দেবে সংক্ষেপে, তো? ইংলিশে লিখে দেবে, হ্যাঁ, ইংলিশে লিখে দেবে, যে ব্যাংক স্টেটমেন্ট, একে লিখলো ব্যাংক স্টেটমেন্ট, দুই মানে লিখবে আমরা যে রেমিটেন্স আগে যে স্টেটমেন্ট। লিস্ট গুলো করছি 1 2 3 4, ওই লিস্ট অনুযায়ী, এক্স্যাক্টলি তাই তো? কোনটা কোনটা সে জমা হ্যাঁ দিচ্ছে এই হ্যাঁ হ্যাঁ, ফর্মের সাথে, সেগুলো এখানে সে লিখে দেবে, সেটাই। তো এখানে যে আমাদের এগুলো এগুলো দেখো। আমাদের তো আহ, আম, 18 নম্বরটাই শুধু লাগতেছে আর কি, মানে বেশিরভাগ ফ্রিল্যান্সার ক্ষেত্রে, তাই না?
না হ্যাঁ 18 নাম্বার তো অবশ্যই লাগবে, কিন্তু এছাড়াও তো তাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, তাহলে সেখানে ব্যাংক আচ্ছা আচ্ছা, স্টেটমেন্ট ব্যাংক লিখবে। স্টেটমেন্টও লাগতেছে, ইয়েস। তারপর কারো যদি ডিপিএস থেকে থাকে তাহলে ডিপিএস স্টেটমেন্ট সে দেবে, বুঝতে তাহলে পারছি, এখানে বুঝতে পারছি। ডিপিএস স্টেটমেন্টও লিখবে। কারো যদি এফডিআর থেকে থাকে এফডিআরও তাহলে দিতে সে হবে। এফডিআর লিখবে, অর্থাৎ যে যে ডকুমেন্ট গুলো সে সংযুক্ত করবে সেগুলো এখানে মেনশন করে দেবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এরপরে আমরা আচ্ছা, 5 নম্বরে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা বলেছিলাম এখানে আমরা মেনশন করব। সেটা হচ্ছে যেটা আমি বললাম যে একজন ট্যাক্স পেয়ার শুধুমাত্র তার ইনকামের বর্ণনা দেন না, তিনি তার কি অ্যাসেট আছে, কি লায়াবিলিটিজ আছে, সবকিছুই তিনি এনবিআর এর কাছে ডিসক্লোজ করেন যে আমার এই এই সম্পদ আমার নামে আছে, আর এই এই লায়াবিলিটিস আমার আছে। এটা হচ্ছে সেই পেজ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে কার কি আছে না আছে এটা সেখানে আসবে। যেমন একজন কোশ্চেন করেছিল ওই সময় যে আমার আগে যে সম্পত্তি আমার নামে দেয়া আছে, যে আমি একটা জায়গা কিনেছি, সেটা কোথায় আমরা মেনশন করব। তারা হচ্ছে এই জায়গাটাতে মেনশন করবে। আমরা যদি দেখি 1 নম্বরে আছে বিজনেস ক্যাপিটাল, যে কারো যদি বিজনেস থেকে থাকে এটা সেক্ষেত্রে এখানে দেবে। সেই ডিরেক্টর যদি থেকে থাকে 1 নম্বরে হচ্ছে। 2 নম্বরে ভাইয়া দেখেন নন এগ্রিকালচারাল প্রপার্টি। নন দুই এগ্রিকালচার নম্বরে, প্রপার্টি, জি হ্যাঁ। হ্যাঁ, নন এগ্রিকালচারাল প্রপার্টি, যে কোনো প্রপার্টি সে যদি কিনে থাকে, যেমন বাড়ি করার জন্য, যেখানে বাড়ি করার বা অন্যান্য এগুলো কিন্তু নন এগ্রিকালচারাল প্রপার্টির মধ্যে পড়ে। সে এই জায়গায় মেনশন করবে যে কত টাকা তার প্রপার্টিটা সে কিনেছে। এবং অনেকেই বলেছে তার আগে যদি কিনে থাকে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি না আসে, তাহলে প্রথম ফাইলে তো সেটা মেনশন করতে হবে তার একটা আহ, বাড়ি করার জন্য তার একটা জমি আছে বা তার একটা অ্যাপার্টমেন্ট আছে। মানে এগুলো যদি নিজের নামে থাকে তাহলেই তো শুধু দিবে, তাই না? তাহলে যদি হ্যাঁ, তাহলেই যদি সে এটা নিজে না দেবে, থাকে এখানে তাহলে কোনো লিখে দেওয়ার দেবে। কোনো না, দরকার নেই। না, না, যেটা তার নামে নাই সেটা তো তার নাই, প্রশ্নই আসে দেবে না। কেন? এখানে হচ্ছে সেই অ্যামাউন্টটা লিখবে, এবং যদি এটা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে না অ্যামাউন্টটা হয়ে কিসের আগের। ভিত্তিতে, সে যদি জমির দামটা কিসের ভিত্তিতে, মানে বর্তমান বাজার দর অনুযায়ী লিখবে নাকি না যে সময় কেনা আচ্ছা, হয়েছে সেই অনুযায়ী? এই ক্ষেত্রে ভাইয়া পাশে একটা কথা লেখা আছে খুব ছোট করে, সেটা হচ্ছে এট কস্ট উইথ লিগ্যাল এক্সপেন্সেস। আচ্ছা আচ্ছা, অ্যাট কস্ট উইথ লিগ্যাল এক্সপেন্সেস, হ্যাঁ, এটা লিগ্যাল দ্বারা কি এক্সপেন্সেস। বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে যে অ্যামাউন্টটা তার লিগালি যায়, কারণ একটা বাড়ি কিনতে তার লিগালি এবং অন্য খরচাও তার কিছু যায়, হ্যাঁ। সেইগুলা এখানে লিগ্যাল এক্সপেন্সটা লিখবে সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আমরা তো এগুলা ইয়ের ক্ষেত্রে অনেক কিছুই ইয়ে করি, সেই জায়গাটা এটা সে লিখবে। তারপর 3 নম্বরে হচ্ছে এগ্রিকালচারাল প্রপার্টি যদি থাকে, এখানে দুইটা জিনিস কিন্তু আলাদা করা হয়েছে, এক কলামে না। নন কারো যদি কৃষি এগ্রিকালচারাল জমি এবং থেকে থাকে কৃষি এবং জমি, হ্যাঁ। এগ্রিকালচারাল। আচ্ছা আচ্ছা, এরপরে 4 নম্বরে আসছে আচ্ছা, 4 নম্বরে হচ্ছে তার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। আচ্ছা, এই সবকিছুর ক্ষেত্রে একটা কথা বলে রাখছি, সবকিছুর ক্ষেত্রে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি না হয়ে থাকে, তার আগের কেনা থাকে, তাহলে প্রত্যেকটার আগে সে লিখে দেবে বি/এফ, বি অর্থাৎ অবলিক এফ। ব্যালেন্সটা, হ্যাঁ, মানে ব্যালেন্সটা ফরওয়ার্ড করা হয়েছে আগের আগের ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যদি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা চেঞ্জ হয় তাহলে কিন্তু আর বিএফ হবে না। আমরা ইনভেস্টমেন্টে দেখি, সেটা এখানে বলবো আরো ক্লিয়ার হবে। যেমন শেয়ার ডিবেঞ্চার যদি কারো থেকে থাকে সেটার পরিমাণ কত এখানে দেবে, সেভিং সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা দিয়ে থাকবে, প্রাইস বন্ড যদি থেকে থাকে তার, কাউকে যদি লোন দিয়ে থাকে ভাইয়া, অনেকেই আমরা লোন দিয়ে থাকি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই লোন দিয়ে থাকলে সেটা এখানে মেনশন করবে, এবং অন্যান্য যদি ইনভেস্টমেন্ট থেকে থাকে। এক্ষেত্রে খুব সহজ একটা দিয়ে বলি কিভাবে ব্যালেন্স বিএফ এবং ইয়েটা লিখবে। সাপোজ প্রাইস বন্ড, কেউ একজনে 2018 সালে কিছু প্রাইস বন্ড কিনেছে, সেগুলো তো তার কাছে এখনো রয়েছে, হ্যাঁ। তাহলে সে এখানে লিখবে পাশে ব্র্যাকেট দিয়ে বিএফ এবং 18, এখানে কত টাকার প্রাইস বন্ড কিনেছে, 1 লাখ টাকার প্রাইস বন্ড মনে করি, 1 লাখ টাকা সে এখানে বসালো। এটা হচ্ছে তার আগের প্রাইস বন্ড কিনা, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো তার প্রাইস বন্ড আসে নাই, কিনে নাই, কিনে নেয়। সেক্ষেত্রে এটা হবে। এখন কেউ যদি এখানে আগের 1 লাখ টাকা ছিল, এবার আবার 50,000 টাকা কিনে, তাহলে তো তার 1.5 লাখ টাকা হয়ে গেল। হ্যাঁ, তখন কিন্তু সে আর ব্যালেন্স বি একটা লিখতে পারবে না, বুঝতে পারছি। কারণ আগের ব্যালেন্সটা তো সে আর নিচ্ছে না, নতুন সেখানে অ্যাড হয়েছে, চেঞ্জ হয়েছে, হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে আর বি একটা লেখা যাবে না।
এরপরে আমরা চলে যাই মোটর ভেহিকলস। কারো যদি কোনো মোটর ভেহিকলস থেকে থাকে, কার হতে পারে, মোটরসাইকেল হতে পারে, সেখানে তার রেজিস্ট্রেশন নাম্বার সহ এটা মেনশন করবে এখানে। কার, গাড়ি, যে কোনো ধরনের গাড়ি হোক। জুয়েলারি, কারো যদি থেকে থাকে জুয়েলারি, সেক্ষেত্রে সেটা কত টাকা কস্ট সেটা লিখবে এখানে। কোয়ান্টিটি এবং কস্ট এখানে কিন্তু মেনশন করে দিয়েছে ভাইয়া। কারো যদি 10 ভরি গোল্ড থেকে থাকে সেখানে লিখবে 10 ভরি, আর কস্টটা 10 ভরির কত পড়ছে এটা লিখবে সে তার কিনা দামে। গোল্ডটা লিখবে কিন্তু তার কিনা দামে। কেনা দামে, বুঝতে পারছি। হ্যাঁ, কেনা দামে। তারপর ফার্নিচার, কারণ বাসা বাড়িতে সবাই যেহেতু থাকে তাদের নিজের নামে ফার্নিচার থাকতে পারে, বিশেষ করে যারা আলাদা থাকে তাদের তো নিজেরই ফার্নিচার থাকে, সেক্ষেত্রে তার ফার্নিচারের কস্ট কত পড়ছে সেটা লিখবে এখানে। ইলেকট্রনিক ইকুইপমেন্ট, যেটা বলেছিলাম যে ফ্রিজ, টিভি, এই ধরনের কিছু যদি থেকে থাকে তার, সেটা সে এখানে তার পরিমাণটা লিখবে। আগের হলে ব্যালেন্স শুধু বিএফ লিখবে, আর যদি এই বছরে কি সেটা চেঞ্জ হয় তাহলে সেই অ্যামাউন্টটা লিখবে এখানে। টোটাল অ্যামাউন্টটা বসবে কিন্তু। এইবার ভাই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা বললাম যে এখানে ক্যাশ আউটসাইড, ক্যাশ অ্যাসেট আউটসাইড বিজনেস, এই জায়গায় লিখছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক এবং আদার ডিপোজিটস এখানে কত। আমরা একটু আগে ব্যাংক স্টেটমেন্টের কথা বললাম, ব্যাংক স্টেটমেন্ট গুলা টোটাল সে যোগ করবে যে 30শে জুন 2020-এ কত টাকা তার ব্যাংকে আছে। হতে পারে একজন মানুষের 3টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে 3টা ব্যাংক অ্যাকাউন্টে তার কত টাকা জমা আছে। একটা টোটাল হতে পারে 1 লাখ টোটাল টাকা। অ্যামাউন্ট এখানে হ্যাঁ, বসাইতে টোটাল হবে। অ্যামাউন্টটা এখানে সে বসিয়ে দেবে। আর হাতে নগদ যেটা থাকে এটা এখানে বসাইতে হবে। হ্যাঁ, হাতে নগদটা এখানে বসিয়ে আর দেবে। আদার ডিপোজিট যদি থাকে তাহলে এখানে, আর এখানে বসিয়ে দেবে। টোটাল এক্স্যাক্টলি। একটা এখানে অঙ্কে আর এখানে কথায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা তারপরে সংক্ষেপ করি, এরপরে 6 নম্বর পেজে চলে যাই। 6 নম্বর পেজে এক্স্যাক্টলি 6 নম্বর পেজে আছে 10 নম্বরের প্রথম এনি আদার অ্যাসেট। এছাড়াও যদি কারো কোনো অন্য কোনো অ্যাসেট থেকে থাকে যেটা এই ক্যাটাগরির গুলোর মধ্যে পড়ে না, এই ধরনের কারো যদি অ্যাসেট থেকে থাকে সেটা সে এখানে মেনশন করবে। এইবার এতক্ষণ তো আমরা কথা বললাম ভাই অ্যাসেট নিয়ে, এইবার একটু আগে বলছি লায়াবিলিটিজ এর কথা। আচ্ছা আচ্ছা, কেউ তো ঋণীও থাকতে পারে ঋণ থাকতে পারে, জি। বিভিন্ন জায়গায়, তাহলে এখানে তার এই ঋণটা মেনশন করবে। আচ্ছা, যাদের ঋণ আছে তাদের কি মানে আয়কর রিটার্নে কোনো রেয়াত আছে? না, ঋণ থাকলে কোনো রেয়াত নেই। ঋণটা হবে তার অ্যাসেটটা জাস্ট কম শো করবে। কারো টোটাল অ্যাসেট আছে, এতক্ষণ যে অ্যাসেট গুলার বর্ণনা করলাম সেই অ্যাসেট গুলাই কারো 10 লাখ টাকার অ্যাসেট আছে, প্লাস সে ব্যাংকে একটা ঋণ আছে 5 লাখ টাকা, হ্যাঁ, তাহলে সে এতক্ষণ 10 লাখ টাকা বর্ণনা করলো, প্লাস ঋণের এই জায়গায় লিখবে 5 লাখ টাকা, তাহলে তার কি হবে, অ্যাসেটটা কমে যাবে। এই 12 নম্বর কলামটা দেখেন, 12 নম্বরে সেখানে বলা হচ্ছে নেট ওয়েলথ অ্যাজ অন লাস্ট ডেট অফ দ্য ইনকাম ইয়ার। তাহলে নেট ওয়েলথটা হচ্ছে সেই টাকা যেটা তার অ্যাসেট থেকে লায়াবিলিটিসটা বাদ যাবে। মানে কারো যদি সম্পদ 10 লাখ টাকা থাকে, ঋণ থাকে 5 লাখ টাকার, তাহলে তার 5 লাখ টাকা এখানে আসবে, তো এখানে 5 লাখ টাকা আসবে। ওরা বলে দিয়েছে ব্র্যাকেটে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেটস এন্ড টোটাল লায়াবিলিটিস 5 লাখ টাকা হয়ে যাবে এখানে। আচ্ছা আচ্ছা। 13 নম্বরে বলছে নেট ওয়েলথ অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার ইনকাম ইয়ার। গত ইনকাম ইয়ারে তার ওয়েলথ কত ছিল, এই জায়গায় সেটা আসবে। বুঝতে পারছি। এবারে 14 নম্বরে আসবে গত বছর এবং এই বছরের মধ্যে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে কিনা, অ্যাকুইজিশন ইন ওয়েলথ, মানে এই সময়ে তার বৃদ্ধি হয়েছে কিনা। সেম একটা লোক গতবার তার নেট ওয়েলথ ছিল 10 লাখ টাকা, এই বছরে তার আবার ইনকাম হয়েছে 10 লাখ টাকা, তাহলে তার তো এখানে 20 লাখ টাকা হওয়ার কথা, কিন্তু তার তো আলটিমেটলি 20 লাখ টাকা ওয়েলথ বাড়ে নাই। হতে পারে তার এক্সপেন্স হয়ে গেছে 8 লাখ টাকা, বাকি ওয়েলথ বাড়ছে তার 2 লাখ টাকা, তাহলে ঠিক এখানে সেই 2 লাখ টাকাই আসবে 14 নম্বরে। 14 নম্বর, হ্যাঁ, নেট ওয়েলথটা। 15 নম্বরে আমরা দেখি সেখানে হচ্ছে ফ্যামিলি এক্সপেন্ডিচার। এরপরে আমরা আরেকটা আচ্ছা, ফ্যামিলি এক্সপেন্ডিচার ব্যাপারে আমার একটু ইয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা যারা ইনকাম করি, যেমন আমি যা ইনকাম করি, আমার একটা ছোট অফিস আছে এবং আমার ফ্যামিলি আছে, সব টাকাই আমার মানে এটা চলে যায়, এবং আমার সঞ্চয় যা আছে দেখা গেছে ঘাটতির কারণে মানে সঞ্চয় সব শেষ। তাহলে
এই ক্ষেত্রে আমি কি দিব ফ্যামিলি এক্সপেন্ডিচার এখানে আমি কি দিব আসলে? আচ্ছা, ফ্যামিলি এক্সপেন্ডিচার আপনার এখানে এর পরে আছে, বি নাম্বারে দেয়া আছে নাম্বার অফ ডিপেন্ডেন্ট চিলড্রেন অফ দ্য ফ্যামিলি। এখানে আপনার উপর ডিপেন্ডেন্ট কতজন আছে এখানে দেখেন, চাইল্ড এবং অ্যাডাল্ট। আচ্ছা আচ্ছা এখন আপনি যে ইনকামটা করছেন, আপনি ওই যে আমরা 18 নম্বরে যেটা বলছিলাম যে আমার ট্যাক্স পে ইনকাম হচ্ছে 10 লাখ টাকা আসছে সাপোজ হ্যাঁ হ্যাঁ আপনার। এখন এই আপনার এই ফ্যামিলির এই যে চিলড্রেন 2 জন বা 3 জন এবং অ্যাডাল্ট আরো 2-3 জন সব মিলাইয়া এদেরকে বিয়ার করতে গিয়া আপনার সে 10 লাখ টাকা যদি চলে যায়, তাহলে ফ্যামিলি এক্সপেন্ডিচার আপনার 10 লাখ টাকা যাবে। তাহলে তো আপনার কাছে আর কিছু থাকতো না। হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে আপনার ওয়েলথ অ্যাক্রিশন যেটা হওয়ার কথা সেটা কিন্তু আর হচ্ছে না। না। এটাই, অন্য কিছু না। এখানে ইনকাম দেখাবেন আর এখানে এক্সপেন্স দেখাবেন। তো এই ক্ষেত্রে কি মানে আয়করের তো কোনো মানে হচ্ছে না, তাই না, না? আয়করের কোনো ঝামেলা না। আয়করের ওখানে শুধু ঝামেলা দেখতে চায় যে আপনি যে অ্যাসেটটা দেখাচ্ছেন সেটা আপনার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। বুঝতে এখন পারছি। কারো যদি অ্যাসেটটা বেড়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবে দেখাবে তার ইনকাম থেকে আসছে। আবার কেউ যদি এক্সপেন্ডিচার মোটেও না দেখায় তাহলে সে ইনকাম করছে, তাহলে তার এই টাকাটা জমা দেখাবে। অর্থাৎ টাকাগুলোকে সে কি করছে একটা ধারণা পেতে চায়। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আর কি থাকতেছে বাকি এখানে? সোর্স অফ ফান্ড। 16 নম্বরে, হ্যাঁ 16 নম্বরে ষোল- একটা কথা আছে, টোটাল অ্যাক্রিশন অফ ওয়েলথ। এই যে আমি এতক্ষণ ধরে যে কথাটা বললাম, তাহলে আপনার সম্পদ বাড়ছে কিনা, এক্সপেন্ডিচারটা যদি বাদ দেন তাহলে আপনার সম্পদ কি বাড়ছে কিনা এই বছরে সেটা এখানে মেনশন করবেন। আচ্ছা 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 সম্পদ বাড়ছে কিনা সেটা এই জায়গায় মেনশন করবেন যে কত বাড়ছে। তারপরে এই জায়গাটাতে একটু দেখেন যে সোর্স অফ ফান্ড। এই যে এক্সপেন্ডিচারটা করলেন, আপনি সাপোজ আপনি 10 লাখ টাকা এক্সপেন্ডিচার করলেন, তাহলে এই সোর্স অফ ফান্ডে ভাইয়া দেখেন 17 নম্বরে এই সোর্স অফ ফান্ড আপনার কত টাকা আসতেছে। যে আপনি আমি বললাম যে আপনি 10 লাখ টাকা আপনার এক্সপেন্ডিচার দেখিয়েছেন। হ্যাঁ এখন আপনার শোন অফ ইনকাম রিটার্নে কত টাকা দেখানো হয়েছে এখানে মেনশন করা হবে 17 সাপোজ এখানে আপনি 8 লাখ টাকা দেখাইছেন, তাহলে বাকি 2 লাখ টাকা পাইলেন কই আপনি যে খরচা করলেন। বুঝতে পারছি। খুব স্বাভাবিক না যে আপনি 10 লাখ টাকা খরচা করছেন, তাহলে বাকি 2 লাখ টাকা পাইলেন কই। এখানে আদার রিসিটে কিভাবে সেটা পেয়েছেন সেটা মেনশন করে দেবেন। আচ্ছা আচ্ছা আর ফ্রিল্যান্সারদের জন্য এই সোর্স অফ ফান্ডে আসবে 2 নাম্বার ইয়েটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সারদের জন্য। ট্যাক্স এক্সেমটেড অর ট্যাক্স ফ্রি ইনকাম, ট্যাক্স ইনকাম। বুঝতে পারছি। এই জায়গাটাতে আসবে। তাদের ওই যে টাকাটা ওখানে শো করেছে ঠিক ওই টাকাটাই এখানে আসবে আবার। বুঝতে পারছি, বুঝতে পারছি। এরপরে আছে 18 নম্বর ভাই, এটা গুরুত্বপূর্ণ। 16 এবং 17, এই 16 এবং 17তে ব্যালেন্সটা কিন্তু জিরো আসবে। 16 এবং 17 যে ডিফারেন্স 18 নম্বরে বলা আছে, এখানে ব্যালেন্সটা কিন্তু সব সময় জিরো আসবে। এই জন্য জিরো আসবে কারণ তার ইনকামের সাথে এক্সপেন্সের একটা সামঞ্জস্য থাকবে। তা তো অবশ্যই। হ্যাঁ, এখানে যদি জিরো কারণ না আসে হিসেব করে 16 এবং 17তে, তাহলে বুঝতে হবে সে অ্যাকাউন্টস করতে গিয়ে এতক্ষণ ওয়েলথ, এক্সপেন্ডিচার, লায়াবিলিটিস করতে গিয়ে কোথাও সে ভুল করেছে। এটা হচ্ছে খুব বুঝতে পারছি। সহজ পদ্ধতি। এখানে একটা টেকনিক্যাল কথা বলে রাখি, এখানে কিন্তু লিখতে পারতো যে আপনার এখানে কোনো সমস্যা আছে কিনা বা জিরো আছে কিনা, সেটা লেখে না। এখানে সরাসরি লিখছে আপনার কি কোনো ডিফারেন্স আছে কিনা, থাকলে সেটা কত। একটু কৌশলে কিন্তু ব্যাপারটা বলছে। কৌশল। তো বলতে পারতো যে এখানে জিরো হবে, না হলে সেটা বলে নাই, বলছে আপনার কি কোনো ডিফারেন্স আছে কিনা, থাকলে কত। তো এই ফর্ম দেখার পরে তো আমার মনে হয় যে বেশিরভাগ ফ্রিল্যান্সারই ভয়তে পালাবে, তাই না? যা ভয়ের কিছু নাই। এখানে না, সবকিছু ভয়ের কিছু জিতে নাই, গেছে। এটা কিন্তু খুবই স্বচ্ছ একটা জিনিস স্বচ্ছ থাকবে। জিনিস। সেও আচ্ছা স্বচ্ছ আমাদের থাকবে। ভিডিও অনেক আর বড় হয়ে যাচ্ছে, আমাদের সংক্ষেপ করতে হবে। আর আচ্ছা গুরুত্বপূর্ণ আচ্ছা কি বাদ বলুন। আছে এখানে, আমরা খুব সংক্ষেপে একটু এই দেখি। গুরুত্বপূর্ণ আছে ভাই পরের পেজে। সবই তো গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে। আচ্ছা যাক, 7 নম্বরে হ্যাঁ, কি কোনো কিছু আছে না। একটু দ্রুত বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর আছে ফ্যামিলি এক্সপেন্ডিচার। এতক্ষণ আমরা যেটা বললাম ওখানে তো সে টোটাল অ্যামাউন্টটা বললো, ফ্যামিলি এক্সপেন্ডিচারে আচ্ছা তার কত গিয়েছে। এখানে লিখবে সে ফ্যামিলি এক্সপেন্ডিচার কোন খাতে কত ব্যয় করছে, অ্যাকোমোডেশন কত, ট্রান্সপোর্টেশন কত, এগুলো কি সব ইলেকট্রিসিটি। বছরের না? সব বছরের? হ্যাঁ, সব বছরে, সব এই যেমন ফাইন্যান্সিয়াল হচ্ছে ইয়ারে। ইলেকট্রিসিটি বিল, তাহলে এখন কি ইলেকট্রিসিটি বিল আমি কিভাবে এটা হিসাব করবো? সব কি কাগজ জমা দেওয়া লাগবে? না, এখানে কাগজ জমা দেবেন না।
এখানে শুধুমাত্র হিসেব করে কত টাকা ইলেকট্রিসিটি বিল এক বছরে দিয়েছেন সেটা দিয়ে দেবেন, আচ্ছা 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 ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা দিয়েছেন এটা। কাগজ শুধু বড় বড় ডকুমেন্টস গুলো দিবেন যেগুলো আমি একটু আগে বলেছিলাম। আচ্ছা 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 টেলিফোন বিল ফর রেসিডেন্স এডুকেশন হ্যাঁ, এটা ইয়ে করে দেবে। আর এটা যদি এক্সাক্ট ফিগার কেউ না বলতে পারে, আনুমানিক সে কত টাকা খরচা করছে ওভারঅল একটা এখানে ইয়ে দিয়ে দিবে। যেমন আপনি যাতায়াত কি বসে বসে হিসেব করবেন নাকি যে আমি হচ্ছে যাই ওই যে 30 তারিখে 12 টাকা, 15 তারিখে 500 টাকা খরচা করছি, হিসাব তো এটা তো সম্ভব না, এটা আনুমানিক এটা হিসাব করে দিতে হবে। আনুমানিক এবং বছরে সে কত টাকা খরচা 11টার করছে। বাইরে তো আরো অনেক কিছু আছে, সেগুলো কিভাবে হ্যাঁ, আরো যদি থেকে থাকে তাহলে সে এখানে অবলিক দিয়ে লিখে দেবে। অবলিক দিয়ে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে আপনার 11 নম্বরে আবার বলে দেয়া আছে ফেস্টিভ্যাল এন্ড আদার স্পেশাল এক্সপেন্স ইফ এনি, আচ্ছা আচ্ছা এখানে অবলিক দিয়ে সে লিখে দেবে যদি আলাদা কোনো কিছু থেকে থাকে। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আই। হ্যাঁ, এরপরে হচ্ছে ভাইয়া এইখানে লেখা আছে দেখেন যে গুরুত্বপূর্ণ, এখানে তো একটা ডিক্লারেশন দিয়েছে, হ্যাঁ হ্যাঁ ডিক্লারেশন ইয়া অসুবিধা নাই, কিন্তু এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিসিট অফ ইনকাম ট্যাক্স রিটার্ন। আচ্ছা আচ্ছা এইটাই আপনাকে কেটে দেবে। এটার এই পাশে একটা দেখা যাচ্ছে, পরের পেজে আমরা বাকি অংশ দেখতে পাবো। আপনি এখানে যখন এই এক ফুল মিনিট আছে। ফাইলটা জমা দেবেন, হ্যাঁ হ্যাঁ এই কেচি দেখা যাচ্ছে, এটা কেটে দিবে। এইটা কেটে আপনাকে দেবে, এখানে সাইন দেবে, সিল দেবে, এবং সেখানে কি কি লিখবে দেখেন। আমরা বলছি অ্যাসেসমেন্ট ইয়ার আমরা কত লিখবো, অ্যাসেসমেন্ট ইয়ার লিখবো আমরা 2020 2021 2020 2021 21, আর এখানে অ্যাসেসির নাম নাম পিন লিখবো, থাকবে, সার্কেল লিখবো, জোন লিখবো। বুঝতে পারছি। চলে যায় পরবর্তী পেজে। পরবর্তীতেও একই জিনিস লিখবো আর কি। হ্যাঁ না, পরবর্তীতে লেখা আছে ভাইয়া ও দেখেন আচ্ছা একটু। আচ্ছা সরি, টোটাল ইনকাম শো রিটার্ন হ্যাঁ, এত, ট্যাক্স পেইড, টোটাল ইনকাম কত দিয়েছে, নেট ওয়েলথ কত, ট্যাক্স কত দিয়েছে এটা। ফ্রিল্যান্সারদের যদি অন্য কোনো ইনকাম না থাকে এখানে ট্যাক্স পেইড জিরো আসবে, জিরো আসবে। আচ্ছা নেটওয়ার্ক, এটাকেই জিরো ইনকাম বলছে অনেকে। আচ্ছা আচ্ছা আসলে ইনকামটা জিরো না, ইনকাম এই জন্য জিরো আমি না, বলছি আমি আমাদের সেই হচ্ছে সব যে জিনিস বলছি। ট্যাক্স ফ্রি, এখানে আমরা জিরো বসাবো আর কি। এখানে আপনারা জিরো আচ্ছা বসাবেন। নেট হলো অ্যাসেস, নেট ওয়েলথ অ্যাসেস, এখানে এসএসসি অফ এসএসসি মানে এসএসসির যে ইয়েটা দিচ্ছে তার টোটাল নেট ওয়েলথ আগে আমরা কত দেখিয়েছি এখানে সেটা আসবে। আচ্ছা আচ্ছা ওই যে ওখানে ডেট এবং সিরিয়াল রং, এই যে এখানে দেখেন, এখানে আমরা এইটা লিখবো না, এটা তারা বসায় দিবে, সিরিয়াল নং অফিস থেকে বসায় এটা দিবে। তারা বসাবে যে রেজিস্টারে সে এইটা কত নম্বরে রেজিস্টারে এন্ট্রি করছে। আচ্ছা এটা হচ্ছে যে নেচার অফ রিটার্ন, এটা হচ্ছে সেলফ, তাই তো? না, ইউনিভার্সাল ইউনিভার্সাল সেলফ, এটা আমরা মানে ওই ফর্মের শুরুতেই লিখছি। ফর্মে শুরুতে লিখে দেবো, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা তাহলে এটা আমার যে আমরা ফর্ম পূর্ণ হয়ে গেল। তাহলে মোটামুটি আমরা সব, মানে আমার কাছে মনে হয় যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন হ্যাঁ, যে বিষয়টা কেউ কি? সব তার কাগজপত্র রেডি করে নিজে নিজে পূরণ করে নিজে জমা দিতে পারতেছে, এই তো? হ্যাঁ, যে কেউ নিজে নিজে পূরণ করে আচ্ছা এখন নিজে জমা জমা দেয়। দিতে গেলে তারপরে কি যদি কোনো খরচাপাতি কি রকম হতে পারে? জমা দিতে কি জমা দিতে কোনো প্রকার কোনো খরচাপাতি নাই, এটা ফ্রি, সবাই নিজের মতো করে অফিসে গিয়ে জমা দেবে। আচ্ছা আচ্ছা অফিসে যায় কি বলতে হবে, মানে ফর্ম পূরণ করার পর আচ্ছা, তার সংশ্লিষ্ট এই ফর্মটা পূরণ করে যে কাগজপত্রগুলো আমি বলছি সেগুলো একসাথে অ্যাটাচ করে একটা ফাইলের মতো হবে। এখানে তো সত্যায়িত করার সেটাকে কোনো সুযোগ নাই, তাই না? কোনো কিছু না, সত্যায়িত এখানে করতে কিছু হবে? করার সুযোগ নাই, এটা শুরু তার সার্কেলে চলে যাবে। আচ্ছা 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 তারপর তার যে সার্কেল আছে সেখানে চলে যাবে, সেখানে গিয়ে বলবে রিটার্ন, গেলেই বুঝবে বা সে বলতে পারে যে রিটার্ন জমা দিতে আসছে। তারা এই রিটার্নটা এন্ট্রি করে ওই যে ওখানে কত নাম্বার রেজিস্টারে এন্ট্রি করছে সেটা লিখবে, আর এসিপি সাইন এবং সিল করে তাকে এটা কেটে দেবে ওই অংশটা। আচ্ছা ট্যাক্স শেষের পেড অংশটা কত, এটা কি তারা বসাবে, তাই তো? না, ট্যাক্স পেইড বসাবো আমরা, আমরা সব লিখে নিয়ে যাব, শুধুমাত্র এন্ট্রি, সিরিয়াল নং ইন রিটার্ন রেজিস্টার, এটা ছাড়া বাকি সবকিছুই আমরা লিখবো। এটা তো দিনের কাজ দিনেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ, যাওয়ার সাথে সাথে দিনের কাজ ওরা সাথে সাথে ওরা এন্ট্রি করে এটা আপনাকে দিয়ে দেবে। এরপরে আর করণীয় কখনো কি? কখনো হতে পারে যদি এসিটি না থাকে সেক্ষেত্রে বলবে হয়তো কালকের কথা, বা যদি প্রচুর ফাইল থাকে যদি না দিতে পারে সেটা ভিন্ন কেস, কিন্তু হচ্ছে সরকারি নরমালি হচ্ছে অফিসে দিনের আমাদের কাজ যেটা নেই। মানে একটা দেখি আর কি যে খরচাপাতির ব্যাপার থাকে, ঘুষের ব্যাপার থাকে, মানে সরাসরি বলি এখানে লুকাছাপা না করে, এখানে কি এরকম কোনো কিছু আছে কি? আচ্ছা, এখানে হচ্ছে না, এরকম কোনো কিছু থাকে না। তারপরেও এটা তো সংশ্লিষ্ট যদি কেউ থেকে থাকে, কারণ গভর্নমেন্ট আমার এগুলা কাছে এরকম নজর আনার অভিযোগ চেষ্টা আছে, করছে। আমার কাছে অভিযোগ আছে যে এরকম গেছে ট্যাক্স অফিসে, তাকে ভয় দেখানো হয়েছে, হ্যাঁ, এবং টাকা দাবি করা হয়েছে যে 20,000 30,000 টাকা দেন, সব ওকে করে দিব।
তো আচ্ছা, সেক্ষেত্রে কার কাছে অভিযোগ জানাবো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, যেহেতু অনেকে এই ভয়তে কিন্তু আচ্ছা। চায় না। এই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ট্যাক্স অফিসে লিখিত আকারে জানাতে পারি। সেখানে যদি না জানাই তাহলে হচ্ছে অভিযোগ বাক্স থাকতে পারে, থাকে তাদের, সে অভিযোগে আমরা সেখানে করতে পারি। সেটা না হলে আমরা সংশ্লিষ্ট থানায় করতে পারি। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করতে চাই, সংশ্লিষ্ট থানায় আমরা অভিযোগ করতে পারি যে এই লোকটা এই জন্য আমার কাছে এই অন্যায় দাবিটা করেছেন। এটা আসলে ট্যাক্স অফিস এর অন্য যে কোনো জায়গায়, এটা শুধু ট্যাক্স অফিস না, যে কোনো জায়গায় যদি কেউ অবৈধ লেনদেন করতে চায়, সেক্ষেত্রে যেটা করব, আইন অনুযায়ী যেটা করা উচিত আমরা জানি সেটা করতে পারি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন সামারি আর করি। আমার মনে হয় তবে যে হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, তবে কেউ কেউ বিড়ম্বনায় পড়ে, এটা সত্যি কথা। তো এটা সেই গভর্নমেন্টের সেই কাজগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না সেই জায়গা থেকে। সেটা কিভাবে ওভারকাম করবে, আচ্ছা, এটা মনে হয় এরকম সবাই যদি জানার হয় কথা। সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো খরচাপাতির জন্য হয়তো চা নাস্তার জন্য হয়তো 50-100 টাকা দেওয়া যেতে পারে। বাট কেউ যদি বেশি টাকা দাবি করে সেক্ষেত্রে আমি বলবো যে একজন অভিজ্ঞ রিটার্ন ফর্ম জমা দিতে কেউ কোনো টাকা দাবি করতে পারবে না। হ্যাঁ, করবে পিয়ন না। টিয়ন মাঝে মধ্যে এটা হ্যাঁ, 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 করে থাকে, সেটা যে কোনো অফিসের ক্ষেত্রেই হয়ে থাকে। এটা আলাদা এটা শুধু ব্যাপার, ট্যাক্স এটা অফিসে হয়তো না। সহ্য হ্যাঁ, করা যায়, কিন্তু ওই মানে জিম্মি করে কাউকে করা এটা তো না, এটা গ্রহণযোগ্য না। কোনোভাবেই করতে আর পারবে না। আমরা যারা ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে কাউকে আমাদের যদি তো আমরা বুঝতেই পারছি হ্যাঁ, যে আমাদের ইনকাম হচ্ছে টোটালি ট্যাক্স ফ্রি। সো এখানে কোনো ট্যাক্স ফ্রি, এক্স্যাক্টলি। মানে সংশয়ের কোনো সুযোগ নাই। তো যাই হোক, আমরা হ্যাঁ, আমাদের এক্স্যাক্টলি। আলোচনাটা শেষ করতে পারি। আর গুরুত্বপূর্ণ কোনো কিছু কি এখানে আছে, বাদ পড়ে গেছে? না, আমার কাছে আচ্ছা, সেরকম ঠিক কিছু আছে, মনে তাহলে হচ্ছে আমরা না। এখন সামারাইজ করি। সেটা হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সার আছি, একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমাদের ইনকাম ট্যাক্স দেওয়া লাগতেছে না আমাদের ইনকামের উপরে, এটা টোটালি ট্যাক্স ফ্রি। তবে আমাদেরকে, ট্যাক্স ফ্রি, আমরা যদি এক্স্যাক্টলি। টিন সার্টিফিকেট নিয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। যদি রিটার্ন দাখিল না করি সেক্ষেত্রে পরবর্তীতে ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে। এবং হ্যাঁ, এবং এটা মেনশন আমি আবার করে দিচ্ছি, এই ট্যাক্স ফ্রি হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য, সেই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য ট্যাক্স ফ্রি। সেইবার যদি সে না দেয়, পরবর্তী বছরে কিন্তু সেটা ট্যাক্সেবল হিসেবে কাউন্ট হবে। কাজেই যারা টিন সার্টিফিকেট নিয়ে ফেলছেন, এখন কিছু করার নাই, যেহেতু টিন বাতিল করা যায় না। কাজেই এটা যত দ্রুত সম্ভব এটা সাবমিট করতে হবে। আমরা এই ভিডিওর সাথে ফর্মটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে লিস্টটাও দিয়ে দিচ্ছি, আপনারা এটা সাবমিট করবেন। এখন এখানে কিছু কথা আছে, যেটা হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা কিন্তু প্রচণ্ড ব্যস্ত থাকি। আমাদের পক্ষে আসলে এত কিছু পূরণ করা বা ইত্যাদিতে মেনটেন করা অনেকটাই ঝামেলা। তো এই ঝামেলা থেকে মুক্ত যদি আপনি যদি নিজে সাবমিট করেন, আমার পরিচিত বেশ কয়েকজন আছে, তারা নিজেরাই সাবমিট করে আমি শুনছি, এবং নিজেরাই ঝামেলা ছাড়াই তারা গত কয়েক বছর ধরে সাবমিট করতেছে। তো নিজে নিজে করতে পারলে খুবই ভালো, খুবই ভালো। তবে যে আপনি যদি মনে করেন যেহেতু প্রথমবারের মতো আপনি দিচ্ছেন, আপনি যদি ঝামেলা মনে করেন যে এটা এত কিছু বুঝতেছি না, সেক্ষেত্রে আপনি একজন ইনকাম ট্যাক্স লয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। তাকে সব কিছু বুঝিয়ে বললে তিনি এই ফর্মগুলো পূরণ করতে আপনাকে হেল্প করবে। তবে সাবমিট করতে হবে আপনাকে নিজেই, তাই তো? এই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া, আমরা যা কাজ করে থাকি, বিশেষ করে আমাদের ফার্ম যেভাবে করে থাকি, সেটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে হলে আমরা নিজেরাই সাবমিট করে দেই। সাবমিট করে ক্লায়েন্টকে এরপরে ফাইল দিয়ে দেই। আর ঢাকা শহরের বাইরে হলে সেক্ষেত্রে আমরা উৎসাহিত করি, ক্লায়েন্ট নিজেই জমা দেবে, আমরা এখান থেকে তাদের অ্যাসেসমেন্টটা করে দেই, ফাইলটা রেডি করে দেই, ক্লায়েন্ট গিয়ে সেখানে জমা দেবে, এরকম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আপনারা যদি নিজেরা যদি ফর্ম পূরণ করতে পারেন দ্যাটস ভেরি গুড। বাট আপনি যদি মনে করেন যে এটা আমার কাউকে যদি হেল্প লাগতো তাহলে ভালো হতো, তো সেক্ষেত্রে আপনারা আপনার পরিচিত যদি কোনো ট্যাক্স লয়ার থাকে তার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের আজকে যিনি মানে গেস্ট ফেরদৌস, তার সাথে যোগাযোগ করতে পারেন। তার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হবে, তার সাথে যোগাযোগ করতে পারেন। এবং অনেকেরই হয়তো অনেক ধরনের কোশ্চেন থাকবে, তারা দয়া করে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের প্রশ্ন তাকে করতে পারেন। তার সাথে আমার আলাপ হয়েছে, অবশ্যই রেফারেন্সে আমার নাম উল্লেখ করবেন। সে যথাসম্ভব আপনাকে হেল্প করবে। আর যদি কেউ ফেরদৌসের মাধ্যমে সে উল্লেখ করলো যে তাদের ল ফার্ম এগুলো প্রসেস করে, আপনারা যদি কেউ ফেরদৌসের মাধ্যমে ট্যাক্স রিটার্ন প্রসেস করতে চান তাহলে সেটাও সম্ভব। এবং ঢাকার ভিতরে যদি আপনি হন তাহলে ফেরদৌস নিজেই সেটা সাবমিট করে দিবে। আর ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে সে সব কিছু রেডি করে আপনাকে আপনার ঠিকানা পাঠিয়ে দেবে। আপনার কাজ হবে জাস্ট যে এটা জমা দেওয়া, আর কিচ্ছু না। হ্যাঁ,
এটাই। এবং আরেকটা ঘোষণা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমার জামান টক ফেসবুক পেজ এবং হচ্ছে যে জামান টক ইউটিউব চ্যানেল, মানে আমার যেটা ব্র্যান্ড, যেহেতু সে আমাদের আজকের গেস্ট, তো এটার খাতিরে আমাদের আপনাদের জন্য একটা বিশেষ মানে একটা বিশেষ ডিসকাউন্ট থাকতেছে টোটাল প্রসেসিং ফির উপরে। তো ফেরদৌস, এটা কি আমরা ঘোষণা দিয়ে দেবো নাকি না তোমার সাথে যারা যোগাযোগ করবে তাদের কি শুধু বলবা? আহ, একটা ডিসকাউন্ট থাকবে রেফারেন্সে, যাতে আপনার নাম বলে যে সেই ফ্রিল্যান্সাররা, আচ্ছা, তাহলে আমি তাহলে একটা বিশেষ বলেই দিই। ডিসকাউন্ট থাকবে, আমি সেটা বলো। যতদূর জানি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সাধারণত একজন ট্যাক্স লয়ার এগুলো প্রসেস করার জন্য, সবকিছু ওকে করার জন্য 3 থেকে 5 হাজার বা ক্ষেত্রে বেশি আর বেশি টাকা নিয়ে থাকে। তো আহ, ফেরদৌসের ফার্ম, তার বসের সাথে আলাপ হয়েছে। তো আপনাদের জন্য এটা মাত্র 2,000 টাকা করা হলো। তারা আরও বেশি নিয়ে থাকে। তো স্পেশাল একটা ডিসকাউন্ট, অলমোস্ট প্রায় কত 35%-এর মতো ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা। সেক্ষেত্রে আপনারা মাত্র 2,000 টাকা করতে পারবেন। তবে আপনাকে শুধু ফ্রিল্যান্সার, আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সার হতে হবে এবং হ্যাঁ, অন্যান্য ব্যাপারগুলো মানে সীমিত থাকতে হবে। কিন্তু আপনার যদি অন্যান্য ব্যাপার থাকে যে আপনি জব করতেছেন, আপনার বড় বিজনেস আছে, পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন, তাহলে সেক্ষেত্রে এই ফিটা কিন্তু মানে বাড়বে। ঠিক আছে? হ্যাঁ, কারণ এটা কিন্তু আসলে ভ্যারি করে, ভ্যারি এক করে, একজনের কারণ ফাইলে হচ্ছে এক এক আপনার অনেক ধরনের ইয়ে সম্পদ। থাকে। সো আপনার হিসাবটা ফাইল রেডি করতে অনেক সময় লাগে, মানে সময় সাপেক্ষ। আর আমার মতো যারা একেবারে দিন আনে দিন খায় ফ্রিল্যান্সার, আমাদের তো আসলে ওইভাবে অ্যাসেট তেমন কিছুই নাই। সো আমাদের জন্য এটা আর কি, এটা একটু ক্লিয়ার করে রাখি। হ্যাঁ, সাধারণত আমার পরিচিত একজন ছিল, সে হচ্ছে 3,500 থেকে 4,000 টাকা নিত। বাট ফেরদৌস আমার খাতিরে জামান টক এবং আমার রেফারেন্সে এটা মাত্র 2,000 টাকা, এবং শুধু এটা এই বছরের জন্য। হ্যাঁ। নেক্সটে যদি কখনো করেন, এটা পরের ব্যাপার আর কি। তো এই ঘোষণায় রইল। তো ফেরদৌসকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, এই ভিডিওর ডেসক্রিপশনে ফেরদৌসের নাম্বার দেওয়া থাকবে, আপনার নিঃসংকোচে তার সাথে আমার রেফারেন্স দিয়ে, জামান টকের রেফারেন্স দিয়ে যোগাযোগ করতে পারেন। সে সর্বোচ্চ সহযোগিতা করবে। আবারও বলে রাখি, আপনি যদি টিন করে থাকেন তাহলে অবশ্যই আয়কর রিটার্ন মানে জমা দেওয়া উচিত। তা না হলে ভবিষ্যতে হয়তো ঝামেলা পড়তে পারেন আর কি। সাধারণত ঝামেলা হয় না, কিন্তু কপাল খারাপ থাকলে তো হতেই পারে। আমি আজকে ভিডিও শুরুতেই বলছি আর কি। তো আসুন আমরা দেশের আইন মেনে চলি, ঝামেলা মুক্ত থাকি, ফ্রিল্যান্সিং করে রেমিটেন্স দেশে নিয়ে আসি, দেশের জন্য কাজ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে থাকার জন্য। তো ফেরদৌস, তোমার কোনো কথা আছে কি? আহ, ভাই, আপনাকেও ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ফ্রিল্যান্সার ভাইদের সাথে মনে হয় একটা কানেকশনের ওয়ে হলো। তাদের যে কোনো সমস্যার জন্য, যেটা আপনি বলছেন, যে কোনো সমস্যার জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, কোনো অসুবিধা নাই, যে কোনো ট্যাক্সের ব্যাপারে। আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা সবাই নির্ভেজাল ভাবে ট্যাক্স দিয়ে সরকারের উন্নয়নের অংশীদার হই। তো সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এতক্ষণ মানে ধৈর্য ধরে মানে অনুষ্ঠানটা শুনেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে কোনো একটা অনুষ্ঠানে আবার আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।